আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একটি লাইভ ক্লাসটিতে। এবং আমি আছি তোমাদের সাথে, তোমাদের ইনস্ট্রাক্টর ইশরাত আপু। এবং আমাদের এই লাইভ ক্লাসগুলোকে খুবই কাইন্ডলি সাপোর্ট করছে ক্রেজি শর্ট সিলেবাস 2.0। থ্যাংক ইউ সো মাচ টু ক্রেজি শর্ট সিলেবাস 2.0 আমাদের এই লাইভ ক্লাসগুলোকে এত কাইন্ডলি সাপোর্ট করার জন্য। তো আজকে ক্লাসটিতে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে ক্লাসটিতে আমরা দুইটা ব্যাপার নিয়ে আলোচনা করব। ফার্স্ট ব্যাপার হচ্ছে আমাদের যে ব্লাড এন্ড সার্কুলেশন ছিল, এটার যে সেকেন্ড পার্টটা আছে ওইটা নিয়ে আমরা আজকে বিস্তারিত পড়াশোনা করব। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন 100K মেম্বার্স হয়ে গেছে আমাদের বন্দি পাঠশালা গ্রুপে, এবং সেটার জন্য সবাইকে অনেক বড় একটা কনগ্রাচুলেশনস। তোমাদের সবাইকে কনগ্রাটস, কারণ এই এত বড় সাফল্যটা আসলে তোমাদের সবাইকে ছাড়া কিছুতেই পসিবল হতো না। তো ওইটার জন্য হচ্ছে আজকে আমার ভাঙা ভাঙা গলায় একটা গান গাওয়ার কথা। অ্যান্ড আমি মোটামুটি চিন্তা করতেছিলাম ঠিক আছে দুইটা লাইন গাওয়াই যায়। তো আমি গানের ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু ক্লাসটাই আসলে মেইন, এবং আজকে ক্লাসটা হচ্ছে একটু ইনফর্মাল হবে, খুব ফর্মাল ক্লাস হবে না আজকে। আজকে আমরা আড্ডা দিব, গল্প করব, প্লাস গল্পে গল্পে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ব্লাড এন্ড সার্কুলেশনের যত ধরনের এমসিকিউ, ব্লাড এন্ড সার্কুলেশন থেকে ব্লাড অ্যান্ড সার্কুলেশন ব্লাড এন্ড সার্কুলেশন থেকে যত ধরনের এমসিকিউ তোমার ভর্তি পরীক্ষা আসতে পারে, যত ধরনের এমসিকিউ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাকে একটু তোমরা জানাও যে আমাকে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। এটা একটু কনফার্ম হয়ে তারপর হচ্ছে আমি ক্লাসে চলে যাব। একটু দেখি যে তোমরা ঠিকভাবে আমাকে দেখতে পাচ্ছ কিনা। এবং ওকে, আমি লাইভটা দেখতে পাচ্ছি না আমার এখান থেকে। একটু জানাতে হবে আমাকে যে তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। ফ্রেমিংটা ফ্রেমিংটা আমি আরেকটু পিছনে নিয়ে যাই, যেহেতু পুরোটা ক্লাস আমাদের করতে হবে। ওকে, আই এম সরি যে এখন ফ্রেমিং ঠিক করতে হচ্ছে। ওকে, আই থিঙ্ক দিস ফ্রেম ইজ সুপার কুল। এখন তোমরা ঠিকভাবে দেখতে পারবা। ইয়েস, ওকে। সো আশা করি এখন তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। আই এম সরি, ফ্রেমিংটা হচ্ছে একটু হয়ে গেছিল। তো আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো এটা তো বললামই। আজকে আমরা ব্লাড এন্ড সার্কুলেশনের যত ধরনের এমসিকিউ তোমার পরীক্ষা আসতে পারে, আমরা সব নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা হয়তো 1 ঘন্টার একটা ক্লাস হতে পারে, বা হচ্ছে একটু বেশি হতে পারে, 1.5 ঘন্টার ক্লাস হতে পারে। যতক্ষণই হোক না কেন, তোমরা যারা এই ক্লাসটা পুরোটা করবা তারা সবাই ব্লাড এন্ড সার্কুলেশন থেকে আসা যে কোনো এমসিকিউর অ্যান্সার একদম ক্লিক করে, মানে হচ্ছে একদম খুব ফাস্ট অ্যান্সার করতে পারবা, এবং সবাই এমসিকিউর আজকে একদম বস হয়ে যাবা। তো আজকে আমরা এইভাবে করে আমাদের ক্লাসটা সাজিয়েছি। তো ক্লাসে যাওয়ার আগে হচ্ছে আমি একটু তোমাদের কমেন্টটা দেখবো এবং একটু কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপে হচ্ছে আমরা 100K মেম্বার্স, মানে হচ্ছে 1 লাখ, মানে জাস্ট চিন্তাই করা যায় না। যদিও আমি একদম মাঝপথ থেকে বন্দি পাঠশালার সাথে এসে জয়েন করেছি, একদম শুরুর থেকে জয়েন, মানে আমি শুরু থেকে একদম ছিলাম না যে অনেক গল্প আছে এরকম কিছুও না। কিন্তু যতদিন হয়েছে আমি যুক্ত হয়েছি ততদিনে আমার কাছে আসলে অনেক 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 গল্প তৈরি হয়ে গেছে। তাহলে চিন্তা করো যে আসলে যারা একদম শুরু থেকে ছিলেন তাদের কত কত স্টোরিজ আছে, তাদের কত ডেডিকেশনের গল্প আছে, কত কিছু না আছে, তাই না? তো এই যে 100K সেলিব্রেশন, এবং এইটার জন্য আসলে পুরো 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 ক্রেডিটটা হচ্ছে আমাদের যতজন ইনস্ট্রাক্টর আছে, আমাদের যারা সিনিয়র ইনস্ট্রাক্টর আছে সবাই। মানে আমি আসলে থ্যাংক ইউ যে দিব ওইটারও হয়তো আমি এখনো যোগ্য হয়ে উঠে নাই, কারণ আমাদের সিনিয়র ইনস্ট্রাক্টররা আমি যখন থেকে জয়েন করেছি আমি দেখেছি যে তাদের ডেডিকেশন লেভেল আসলে অনেক বেশি, অনেক বেশি হিউজ। তারা সবসময় শুধু তোমাদের কথাই চিন্তা করে, কিভাবে তোমাদের আসলে সর্বোচ্চটা দেওয়া যায়, কিভাবে তোমরা ক্লাসগুলো আসলে সব থেকে বেশি ক্লাসগুলো করে যাতে তোমরা তোমাদের যেন উপকার হয়, এই জিনিসগুলো নিয়ে সবসময় একটু চিন্তা ভাবনা করা হয়। মানে অনেক কিছু শেখার আছে আসলে বন্দি পাঠশালার থেকে। অ্যান্ড আই এম ভেরি লাকি যে আসলে আমি এখানে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি ইনস্ট্রাক্টর হিসেবে। এটা আসলে আমার অনেক বড় একটা গুড লাক, এবং এটার জন্য সবাইকে একদম ইনফর্মালি কনগ্রাচুলেশনস টু অল দ্য স্টুডেন্টস। পুরো ক্রেডিট তোমাদের উপরে যাচ্ছে এবং আমাদের সকল ইনস্ট্রাক্টরদের, যারা সিনিয়র, যারা জুনিয়র, জুনিয়র ওভাবে নেই, কেউ না জুনিয়র নেই, যারা হচ্ছে আমার সিনিয়র আছে এবং যারা আমার মেইট আছে, তাদের সবাইকে কনগ্রাচুলেশনস। আচ্ছা, তো এখন হচ্ছে আমি একটু কমেন্টটা পড়বো, কমেন্টটা পড়ে আমরা ক্লাসে জয়েন করব। আমি একটু বুঝতে পারতেছি না যে তোমরা আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা। সরি। ওকে,
আলহামদুলিল্লাহ জনি, আমি বেশ ভালো আছি। আরাফাত সরকার, আচ্ছা সে অন্য একজনকে মেনশন করে দিয়েছে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি না ক্লাসগুলো তোমরা যে কারা কারা কমেন্ট করছো আমি কমেন্টগুলো পড়তে পারতেছি না, আই এম সরি। ওকে ওকে, আই এম সরি যে আমি কমেন্টগুলো দেখতে পারতেছি না। তোমরা সবাই অনেক কমেন্ট করতেছো বাট আমি দেখতে পাচ্ছি না। আই এম রিয়েলি 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 ভেরি সরি। আচ্ছা, সো আজকে ক্লাসটা কিন্তু অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে এবং আজকে ক্লাসটা যেন আমরা সবাই মিলে করি, ওইটার জন্য যেটা করতে হবে তোমাদের সবাইকে একটু শেয়ার করে দিতে হবে আমাদের আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। তো যেহেতু আমি কমেন্ট একদমই তোমাদের কারোর কমেন্টই একদম পড়তে পারতেছি না, আই এম সরি যে আমি কমেন্টগুলো একদমই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আব্দুল খালেক মিশকাত আছে আমাদের সাথে, ওমর ফারুক আছে, নাদিয়া আছে, তাহসিনা আক্তার আছে, সে হচ্ছে অন্যদিকে মেনশন করে দিচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে আমি হচ্ছে দুইটা লাইন হচ্ছে একটু গান শোনাই, এরপর হচ্ছে ক্লাসটাতে আমরা যাব। যেহেতু এটা একটা কথা ছিল এবং সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম গান শোনার জন্য। আবারও বলে নিই যে আমার গলা অনেক বেসুরা, আমি একদমই ইয়াসিন ভাইয়ের মতো অনেক সুন্দর গান গাবো, এটা তোমরা এক্সপেক্টই করো না, কারণ এরকম কিছুই হবে না। আচ্ছা, গানটা একটু পরে গাই, কারণ হচ্ছে আমি একটু ক্লাসে শুরু করি, ক্লাসের মাঝখানে গাবো, হ্যাঁ, যখন হচ্ছে একটু ব্রেক লাগবে তখন। আচ্ছা দেখো, ব্লাডের সার্কুলেশন বা এটার যে এমসিকিউ গুলো আমরা পড়বো, তো আমরা হচ্ছে একদম শুরু থেকে যাব, হ্যাঁ, কারণ আমাকে অনেক স্টুডেন্ট তোমরা বলতেছিলা যে আপু পুরোটা নিয়ে আলোচনা করো বিস্তারিত, কারণ ফার্স্টের দিকে অনেকে হচ্ছে মিস করে গেছো। তো আমি একদম বিস্তারিত তো ফার্স্টে তোমাদেরকে বলেই দিছি। তো আমরা এখন যেটা করবো, আমরা শুধু এমসিকিউ গুলো শুরু থেকে যাব আর হচ্ছে বিস্তারিত পরের গুলো পড়বো আর কি। সো ফার্স্টে দেখো, রক্ত, ব্লাড। তো ফার্স্টে আমাদের ব্লাড সম্পর্কে একটু জানা উচিত। আমরা সবাই জানি যে মানুষের রক্ত হচ্ছে লাল। এরকম কখনো হয় নাই আমার মনে হয় তোমাদের সাথে যে তোমার ফ্রেন্ডের হাত কাটার পর তুমি দেখছো যে তার হাতের থেকে সবুজ রঙের রক্ত বের হচ্ছে, এটা জীবনেও হয় নাই, আশা করি হয় নাই। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের রক্তই হচ্ছে লাল, এবং এই রক্ত লাল হওয়ার মেইন কারণ হচ্ছে হিমোগ্লোবিন। আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে এবং হিমোগ্লোবিনের কারণে হচ্ছে আমাদের রক্ত লাল। আরো স্পেসিফিক করে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আমাদের রক্তে কিন্তু লোহিত রক্তকণিকা থাকে এবং লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। সো ফাইনালি হিমোগ্লোবিন আছে, এটার জন্য হচ্ছে আমাদের ব্লাড লাল হয়। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারছি যে আমাদের রক্ত লাল। রক্ত নিয়ে কিছু ইনফরমেশন খুবই সংক্ষিপ্ত করে দিয়ে দেই, যেগুলো থেকে আমাদের এমসিকিউ আসবে। প্রথম কথা হচ্ছে, এই যে রক্তটা আছে, রক্তের পিএইচ, হ্যাঁ, এটা আমরা সবাই অনেকবার করে আমি বলছি, আশা করি তোমরা সবাই জানো। খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে রক্তের পিএইচ কত, খুব ফাস্ট আমাকে জানাও যে রক্তের পিএইচটা কত আসলে। তো রক্তের পিএইচটা হচ্ছে সামান্য পরিমাণ ক্ষারীয়। এখন ক্ষারীয় ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে ক্ষারীয় হচ্ছে তোমার যদি আমরা পিএইচ এর মান 7 এর থেকে একটু বেশি হয় তাহলে সেটা ক্ষারীয় হয়ে যায়। যেহেতু এখানে বলতেছে যে ব্লাডের পিএইচ এর মানটা হচ্ছে সামান্য পরিমাণ ক্ষারীয়, তার মানে 7 এর থেকে সামান্য পরিমাণ বেশি হবে। ইয়েস, 7.35 থেকে 7.45 হচ্ছে আমাদের রক্তের পিএইচ, এবং এটাকে যদি আমি একটু গড় করি, এটার গড়টা হচ্ছে 7.40। ডান। তো এই ইনফরমেশনগুলো আমরা পেলাম। এরপর দেখো, তুমি কি কখনো রক্ত টেস্ট করে দেখছো যে রক্তটা আসলে খেতে কেমন হয়, রক্তটা খেতে কি মিষ্টি হয় নাকি রক্তটা খেতে ঝাল ঝাল হয়, বলো তো? তো রক্তটা আসলে আমরা কেউই টেস্ট করে দেখি নাই। তুমি আমাকে হয়তো বলবা যে আপু আমরা কি ভ্যাম্পায়ার নাকি যে আমরা ব্লাড মানে টেস্ট করে দেখবো, এটা তো হতেই পারে না। তো রক্তের স্বাদটা হচ্ছে নোনতা। তো রক্তের স্বাদ কেন নোনতা? রক্তে কি লবণ আছে? হ্যাঁ, রক্তে অজৈব লবণের উপস্থিতি আছে, অজৈব লবণ। যেহেতু রক্তে অজৈব লবণ আছে, সেহেতু রক্তটা কিন্তু আসলে রক্তের স্বাদটা কিন্তু নোনতা। তাহলে আমরা জানলাম যে রক্তে অজৈব লবণ আছে এবং সেটার জন্য রক্তের স্বাদ নোনতা। আচ্ছা, এরপরে অনেক সময় আমরা শুনতে পাই এরকম, যে এরকম ভাবে বলা হয় যে এই মানুষটার রক্ত গরম, বলে না যে এই তো রক্ত গরম, বলে না এরকম? আসলে কি রক্ত একজনের গরম অনেক বেশি, আরেকজন একটু কম গরম, এরকম কি ব্যাপারটা? আসলে রক্তে একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যেটা সবারই অলমোস্ট সেম টু সেম। সেটা হচ্ছে আমরা যদি রক্তের তাপমাত্রাটা জানতে চাই বা টেম্পারেচারটা জানতে চাই, ওইটা হচ্ছে 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের ব্লাডের তাপমাত্রা বা টেম্পারেচার। তো এটা আসলে আমরা জানলাম। আমরা এখানে তিনটে ইনফরমেশন শিখলাম: রক্তের পিএইচ কত, রক্ত কেন নোনতা হয়েছে, এবং রক্তের তাপমাত্রা কত। এবার আমরা আরেকটা ইনফরমেশন নিব যেটা খুবই গুরুত্বপূর্ণ, রক্তের আপেক্ষিক গুরুত্ব।
এগুলো আমরা তোমাদেরকে অলরেডি ভালো করে পড়াইছি, আমি যতবারই ক্লাস নিয়েছি। আরেকটা ক্লাস হয়েছিল, তোমরা হয়তো অলরেডি সবাই ক্লাসটা করছো, জাস্ট আমি একবার করে বলে দিচ্ছি সবকিছু যাতে তোমাদের আবার একটু মনে থাকে অ্যান্ড ফাইনালি জিনিসগুলো যাতে তোমরা ধরতে পারো। আচ্ছা, সো এই যে রক্তের আপেক্ষিক গুরুত্ব যদি আমি চিন্তা করি, আমি যদি পানির সাথে রক্তের আপেক্ষিক গুরুত্বটা একটু কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে রক্তের আপেক্ষিক গুরুত্বটা পানির থেকে বেশি। কারণ তোমরা কি দেখতেছো যে ব্লাডটা আসলে একটু বেশি ঘন। তুমি যদি দেখো যে পানি এবং ব্লাড, হ্যাঁ এই যে দেখো পানির একটা বোতল, এই যে পানিটা আছে, এই পানিটা এবং এই যে ব্লাড আছে আমাদের গায়ের ভেতরে, এই পানিটা কিন্তু আসলে কম ঘন অপেক্ষাকৃত। রক্তটা আসলে অতিরিক্ত ঘন বা বেশি ঘন। কতটুকু বেশি ঘন? মাত্র 1.065, প্রায় মাত্র এত পরিমাণ হচ্ছে রক্তটা হচ্ছে, রক্তের আপেক্ষিক গুরুত্বটা কিন্তু বেশি। তার মানে খুব বেশি না, মোটামুটি বেশি, কিন্তু একটু কিন্তু বেশি আছে। এটা আমাদের মনে রাখতে হবে, এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখা লাগবে। তো মোটামুটি এই ইনফরমেশনগুলো আমাদের আশা করতেছি মনে থাকবে। তো এরপরে হচ্ছে এখান থেকে মোটামুটি এগুলোই মনে রাখবা। আর হ্যাঁ, এই যে আমাদের ব্লাডটা আছে, এটা কিন্তু আসলে অস্বচ্ছ ধরনের, এটা কোনো স্বচ্ছ না ব্লাডটা, এটা হচ্ছে অস্বচ্ছ ধরনের এবং এটা তো জলীয়, এটা আমরা সবাই জানি, এবং এটা আমাদের জীবন রক্ষাকারী। রক্ত ছাড়া নিশ্চয়ই তুমি বেঁচে থাকতে পারবে না, সো এটা আমাদের জীবন রক্ষাকারী। এবার আসো, এই ইনফরমেশনগুলো আমরা ফার্স্ট থেকে জানলাম, এবার আমরা রক্তকে ভাগ করব। রক্তের কিছু ইনফরমেশন আমরা নিলাম, এবার আমরা রক্তটাকে ভাগ করে সেই ভাগগুলোর ইনফরমেশনগুলো এখন আমরা দেখব। তো ভাগের ইনফরমেশন যদি দেখতে চাই, দেখো আমি একটা টেস্ট টিউব নিলাম, একটা টেস্ট টিউবের মধ্যে আমি কিছু পরিমাণ রক্ত, তোমার হাত থেকে আমি কিছু পরিমাণ রক্ত নিলাম, নেওয়ার পর সেগুলো আমি এখানে রাখলাম টেস্ট টিউবটাতে, কিছু পরিমাণ ব্লাড আমি এখানে রাখলাম। রাখার পর এটাকে আমি একটা সেন্ট্রিফিউগাল যন্ত্র, একটা যন্ত্র আছে এটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল, সেই সেন্ট্রিফিউগাল যন্ত্রের মধ্যে এটাকে আমি ঘোরাতে থাকলাম। যখন আমি ধরো এটা হচ্ছে তোমার এটার মধ্যে ধরো আমি ব্লাড নিয়েছি, এগুলো হচ্ছে তোমার রক্ত, এবং এইটার মধ্যে আমি যে রক্তটা নিলাম এটার পর একটা সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমি এটা রাখলাম। রাখার পরে কি হইলো বলো? সেন্ট্রিফিউগাল যন্ত্রে রাখার পর এটা প্রচন্ড গতিতে এটা ঘুরতে লাগলো। ঘুরতে থাকার পরে একটা সময় এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। কি কি ভাগে ভাগ হইলো? এটার উপরের যে পার্টটা রইলো, ওই পার্টটা হচ্ছে তোমার রক্তরস বা প্লাজমা, এবং নিচের দিকের যে অংশটা থাকবে সেটা হচ্ছে তোমার রক্তকণিকা। আচ্ছা, সো রক্তরস বা প্লাজমা হচ্ছে উপরের দিকে পার্টটা এবং নিচের দিকেটা হচ্ছে রক্তকণিকা। এই রক্তরস বা প্লাজমাটা হালকা হলদেটে ধরনের, তোমরা অনেক কি চিত্র এঁকেছো নোটে, আমি দেখেছি অনেক সুন্দর হয়েছে সবার নোটগুলা, এবং সেখানে আমি চিত্রগুলো দেখছি না, তোমরা খুব সুন্দর করে কালার করে হচ্ছে উপরে রক্তরস বা প্লাজমাগুলো এঁকে ফেলছিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে রক্তরস বা প্লাজমা, এবং নিচে এই পার্টটাতে একদম জমাট হয়ে থাকে রক্তকণিকা, যেটা একদম গাঢ় লাল রঙের হয়ে থাকে। এবং এই রক্তকণিকার মধ্যে কিন্তু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবকিছু থাকে একসাথে। এবার একটু যদি আমি পার্সেন্টেজের কথা চিন্তা করি, যেহেতু আমি 100% ব্লাড এখানে দিয়েছিলাম, সেখান থেকে কিছু পার্সেন্ট তোমার রক্তরস বা প্লাজমা ছিল, তাহলে বাকি পার্সেন্ট তোমার রক্তকণিকা। এই পার্সেন্টেজটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ব্লাডটাতে রক্তরস বা প্লাজমার পরিমাণ হচ্ছে 55%, তার মানে এটার পরিমাণ বেশি, বুঝতেই পারতেছো। আর বাকি থাকে কত? 100 থেকে 55 সবাই বাদ দাও তো, বিয়োগ করে বলো 100 থেকে 55 বিয়োগ করলে কত থাকে? ইয়াস, 45%। তো এই 45% হচ্ছে তোমার রক্তকণিকা। তাহলে একটা কিছু পরিমাণ রক্তকে আমি এটাতে নিলাম, নেওয়ার পর এটাকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে আমি ঘোরালাম, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, রক্তরস বা প্লাজমা, রক্তকণিকা, 55% 45%। তো আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝতে পেরেছি। এবার এখান থেকে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমার মধ্যে আবার ভাগ আছে, কিছু কঠিন পদার্থ আছে, কিছু পানি আছে। যেমন এখানে পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%, 8 থেকে 10% ছিল তোমার কঠিন পদার্থ। তো এই জিনিসগুলো তোমাদের মোটামুটি লাগতে পারে। এখান থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে চারটা নাম মনে রাখা, সেগুলো হচ্ছে প্লাজমা প্রোটিন। আচ্ছা, সো টোটাল প্লাজমা প্রোটিন আছে হচ্ছে 4টা। খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাবা এই 4টা প্লাজমা প্রোটিনের নাম কি। আমি অনেকবার তোমাদের এটা বলে দিচ্ছি, আগের ক্লাসে 4-5 বার করে বলছি। ইভেন আমি হচ্ছে তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি এটা নিয়ে কথা বলছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সবার জানা। আমাকে খুব দ্রুত জানাও যে প্লাজমা প্রোটিন যে 4টা আছে, সেই প্লাজমা প্রোটিন 4টার নাম কি। এবং আমি একটা খুব সংক্ষিপ্ত ব্যাপার শিখিয়ে দিয়েছিলাম, যেটার মাধ্যমে তুমি 4টা নাম মনে রাখতে পারো সহজে। আমাকে একটু ফার্স্ট কমেন্ট করে জানাও, আমি একটু কমেন্টটা চেক করে দেখি। আচ্ছা, তোমাদের তো ভয়েসটা মোটামুটি ক্লিয়ার, তাই না? মানে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ আই গেস।
আমার ফোনে অনেক প্রবলেম করতেছে, আই এম সরি, আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো আসলে একদমই দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে কিছুটা, নিচের দিকের কমেন্ট আর আসতেছে না। ঈশিতা বলেছে একদিনও নেট ভালো থাকে না। আচ্ছা মাহবুবুল ইসলাম, তোমার লেখাটা ভুল হয়েছে, ঠিক করো, চেঞ্জ করো। হুম 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 হুম। আচ্ছা এমডি রাহাত একজন ডক্টর ভাইয়া আছে আমাদের কাছে, আমাদের সাথে ডাক্তার ভাইয়া, উনি অলরেডি একজন ডাক্তার এবং উনি এই ক্লাসটা দেখতে আসছে, মানে করতে আসছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে নীরব বলেছে আপু প্রশ্ন বলার আগে সবাই উত্তর দেয় কিভাবে? এটা হচ্ছে তোমাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কোয়েশ্চেনটা আগে সবাই শুনতেছে এরপরই আনসার দিচ্ছে। আচ্ছা একটা কোয়েশ্চেন আমি খুব বেশি দেখেছি, সেটা হচ্ছে যে আপু চিত্র যে একটু পাই না কেমনে কি করব? আচ্ছা চিত্রর ব্যাপার হচ্ছে যে ওকে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলে দিই, হ্যাঁ একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। এই যে দেখো একটা খাতা, তো এই খাতাটা হচ্ছে আমার চিত্রের খাতা ছিল মেইনলি, যদিও আমি এটা এখন খুলবো না কারণ এটাতে খুব বাজে বাজে চিত্র আঁকা আছে, মানে আমি একটু ভালো করে আঁকতে পারি না। তো এই খাতাটার মধ্যে লিটারেলি আমাদের জুলজি বইয়ের যতগুলো চিত্র আছে না ফার্স্ট টু লাস্ট সব আমি এঁকে রাখতাম, একদম সব। এই খাতাটার মধ্যে অনেক 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 চিত্র আঁকা আছে এবং এইভাবে করে আসলে চিত্র প্র্যাকটিস করতে হয়। আমার চিত্র মানে আমার হ্যান্ডরাইটিং এবং চিত্র আঁকার অবস্থা তোমাদের সবার থেকে অনেক খারাপ ছিল। আমি যদি তেলাপোকা আঁকতাম ওইটা হাতি হয়ে যেত, তাহলে বুঝো কি আঁকতাম আমি। সেখান থেকে যদি আমি মোটামুটি এঁকে তোমাদেরকে বুঝাইতে পারি যে এটা একটা টেস্ট টিউব, তাহলে তো অনেক ভালো এঁকে ফেলছি তাই না? এবং ওইটার জন্য আসলে প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, সবাইকে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস তুমি কিন্তু চিত্র আসলে ভালো করে কখনোই আঁকতে পারবে না, এটার উপরে আসলে কিছুই নাই। আচ্ছা একজন বলেছে হ্যাঁ হ্যাঁ তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ, আমি সবার কমেন্ট দেখতেছি এখন। লামিয়া, আশা, রাকিব, হয় নাই রাকিব অ্যান্সার ঠিক করো। একটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করেছিলাম 4টা প্লাজমা প্রোটিন, বলো 4টা প্লাজমা প্রোটিন কি? আচ্ছা আমরা ফাইনালি পুরো ক্লাসটা কিন্তু আসলে এমসিকিউ দিয়ে শেষ করবো আজকে। আজকে ক্লাসে আসলে আমরা এমসিকিউ নিয়ে পড়াশোনা করবো মেইনলি পুরো অধ্যায়ের উপরে, এবং এমন ভাবে পড়বো যাতে তোমাদের পুরো অধ্যায়টাও শেষ হয়ে যায় এবং এমসিকিউ গুলো অনেক ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা হুম 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 হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছ। আমরা পড়েছিলাম জিপিএ 5, এটা আমার নিজেরও শেখা এই ব্যাপারটা, জিপিএ 5 দিয়ে মনে রাখার ব্যাপারটা এটা আমি নিজে বানাই নাই। তো জিপিএ 5 এর এখান থেকে মনে রাখবা গ্লোবিউলিন, জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে প্রথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন এবং 5তে হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে এই যে জিপিএ 5 এখান থেকে আমরা 4টা জিনিস কিন্তু মনে রাখতে পারি, যেটা হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে নিচের কোনটা প্লাজমা প্রোটিন নয়, তখন তোমার এই 4টা থেকে যেটা তোমার অপশনে থাকবে না সেটাই হবে তোমার অ্যান্সার। তার মানে তুমি যদি এই কোয়েশ্চেনটা যদি তুমি পরীক্ষায় অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে এই জিপিএ 5টা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা গ্লোবিউলিন, প্রথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন, তোমরা সবাই একদম সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো সো মাচ। খাদিজা ইসলাম বলেছে যে আপু তোমার খাতাটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ এটা এটা আসলে করা যায়, আমার খাতার যে অবস্থা এটা তোমরা দেখলে ভয় পেয়ে যাবা। আচ্ছা হাতেলা পোকা বলেছে হচ্ছে হালিদ সুলতান, ওই যে আমি বলেছিলাম যে তেলা পোকা আঁকলে সেটা হাতি হয়ে যায়, তো সে সেটাকে একদম সৃজনশীল ভাবে বানিয়ে ফেলছে হাতেলা পোকা। ভেরি গুড ভেরি গুড। এভাবে করে যদি আমরা জুলজি সৃজনশীল আনসার করতে পারতাম তাহলে কতই না মার্কস হতো তাই না? মানে এত আর কম মার্কস কিছুতেই হতো না। ভেরি গুড। আচ্ছা এরপরে যাই। তো এটুকু আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে রক্তরস বা প্লাজমা একটা আছে, রক্তকণিকা একটা আছে। তো এই যে রক্তকণিকা, চলো এটা নিয়ে এখন আমরা আলোচনা করি। রক্তকণিকা, আচ্ছা যেহেতু বলছিলাম যে এমসিকিউ দিয়ে দিয়ে আমরা শেষ করব পুরো অধ্যায়টা আজকে, তাহলে চলো রক্তকণিকা থেকে ফার্স্টে জানি যে রক্তকণিকা 3 ধরনের। এটা আমি জিজ্ঞেস করব না কারণ এটা তোমরা সবাই জানো, এটা যদি কেউ না জেনে থাকো তাহলে তো সে আসলে এইচএসসি তে পড়ার মানে পড়তেছে সেটা আমি বিশ্বাসই করব না। রক্তকণিকা কিন্তু 3 ধরনের থাকে, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। এটা আমরা একদম ছোটবেলা থেকে একদম বাচ্চাকাল থেকে কিন্তু পড়ে আসতেছি যে রক্তকণিকা থাকে 3 ধরনের, লোহিত, শ্বেত, অনুচক্রিকা। খুব দ্রুত কমেন্ট করবা লোহিত রক্তকণিকার অপর নাম কি, শ্বেত রক্তকণিকার অপর একটা নাম আছে সেটা কি, অনুচক্রিকার অপর 2টা নাম আছে সেই 2টা নাম কি? খুব ফাস্ট
ফার্স্ট আমাকে কমেন্ট করে জানাও এই তিনটার অ্যান্সার। লোহিত রক্তকণিকার অপর নাম কি, শ্বেত রক্তকণিকার অপর নাম কি, অনুচক্রিকার অপর দুইটা নাম আছে সেই দুইটা নাম কি। আমি খুব দ্রুত কমেন্ট চেক করব, দেখি তো কে কে সঠিক উত্তর দিতে পেরেছো তোমরা। ওকে, আচ্ছা এম এস টি তানজিলা, ভেরি গুড ভেরি গুড, ও একদম ফার্স্টে সঠিক উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। আচ্ছা আমি কেন আজকে কমেন্ট চেক করতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে, কমেন্ট চেক করতে পারতেছি না একদমই আমি। আচ্ছা ওকে, রানা আহমেদের কমেন্টটা আমি এইমাত্র পড়লাম, সে বলেছে যে বায়োলজি বইতে আছে ম্যাডাম এই রক্তকণিকার তিনটে যে অপর অপর নামগুলো আছে, কে বলেছে এটা, রানা আহমেদ, রাইট। তো আমাদের যেহেতু বই তো ডেফিনেটলি আছে, কোন বই আছে জানো, এই যে দেখো, এই যে আমাদের বায়োলজি বইটা আছে না, এই বইটাতে তোমরা সবাই কিন্তু পেয়ে যাবে, হ্যাঁ এই তিনটার অপর অপর নাম যেগুলো আছে সেগুলা। কিন্তু আমরা যারা এখানে ক্লাসটাতে আছি আশা করছি তোমরা সবাই কমেন্টেও জানাবে আমাকে, কারণ তোমরা যদি কমেন্টে একবার করে লিখো তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, এটার জন্য আসলে জানতে চাওয়া। আশা করি বুঝতে পেরেছেন যিনি বলতেছিল বইয়ে আছে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট, সবাই একদমই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, লোহিত রক্তকণিকার দুইটা নাম হচ্ছে, একটা হচ্ছে আরবিসি যেটাকে বলে হচ্ছে রেড ব্লাড সেল, এটা তো হচ্ছে অপর নাম না এক্স্যাক্টলি, লোহিত রক্তকণিকার ইংরেজিটা হচ্ছে আরবিসি, আর একটা হচ্ছে তোমার এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকার অপর নাম কি, লিউকোসাইট, লিউকাস মানে হচ্ছে বর্ণহীন কোষ। আর অনুচক্রিকার দুইটা নাম হচ্ছে কি কি বলো, একটা হচ্ছে প্লেটলেট, আর একটা হচ্ছে থ্রোম্বোসাইট। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলো আশা করি তোমাদের মনে থাকবে যে অপর নামগুলা কি কি। এবার চলো এদের একটু বিস্তারিত আলোচনা করি। লোহিত রক্তকণিকাটা দেখতে এই রকম অনেকটা। ছোটবেলায় তোমরা অ্যালপেনলিবে চকলেট খেয়েছো? আমার কিন্তু খুব ফেভারিট ছিল, আমি যখন পড়াশোনা করতাম না তখন আমাকে আম্মু এই অ্যালপেনলিবে চকলেটের প্রচন্ড লোভ দেখাইতো, দেখানোর পর আমি পড়াশোনা করতাম, তারপর হচ্ছে আমাকে এনে দিত এগুলা। এটা হচ্ছে 1 টাকা করে ছিল। অ্যান্ড আই এম সরি যদি আমার কথা একটু বেজে বেজে আসে, আসলে আমি আজকে একটু অসুস্থ, ওইটার জন্য কথা একটু বেজে বেজে হয়তো বা যাচ্ছে, বাট আই এম ট্রাইং যেন তোমরা প্রপারলি ক্লাসটা বুঝতে পারো। তো সবাইকে আসলে কোঅপারেট করতে হবে ক্লাসটার সাথে, যাতে আমরা পুরো ক্লাসটা কমপ্লিট করতে পারি খুব ভালোভাবে। আচ্ছা, তো এটা হচ্ছে অনেকটা আলপেনলিবে চকলেটের মতো ছিল লোহিত রক্তকণিকাটা, এবং এই লোহিত রক্তকণিকাটার যদি আমি গঠন বলি তাহলে প্রথম যে ব্যাপারটা মনে রাখা ইটস এ মাস্ট, ওইটা হচ্ছে এই লোহিত রক্তকণিকাটা কিন্তু দ্বি অবতল। পরীক্ষায় দিয়ে দিবে যে লোহিত রক্তকণিকা কি দ্বি উত্তল, তখন তুমি কি করবা, এটা কি দ্বি উত্তল না, এটা হচ্ছে দ্বি অবতল, এটার ভিতরের দিক থেকে এটা অবতল, বাইরের দিক থেকে এটা অবতল, এই জন্য বলা হচ্ছে লোহিত রক্তকণিকাটা কি বলো, দ্বি অবতল। তো লোহিত রক্তকণিকাটা অবশ্যই গোল, দ্বি অবতল, এগুলো তো আমরা বুঝতেই পারলাম। এরপরে আমি যদি আরো ইনফরমেশন নেই লোহিত রক্তকণিকার, তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে বা প্রতি ঘন মিলিমিটার রক্তে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যাটা আসলে কত কত থাকে, এই সংখ্যাগুলো জানা খুবই 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 জরুরি সবার জন্য। তো এটা একদম ভ্রূণ অবস্থা থেকে আমি চিন্তা করব, মানে যখন হচ্ছে আমরা যখন আমাদের বয়স অনেক অল্প থাকে তখন আমাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণটা অনেক বেশি থাকে, আবার যখন আস্তে আস্তে আমরা বড় হয়ে যাই তখন লোহিত রক্তকণিকার সংখ্যাটা আস্তে আস্তে কমে যায়। যেমন দেখো, যদি আমি একটু বলি তোমাদেরকে যে ভ্রূণ দেহে যখন একটা ভ্রূণ মায়ের পেটে থাকে তখন কিন্তু লোহিত রক্তকণিকার সংখ্যা থাকে 80 থেকে 90 লাখ। এটা কিন্তু আমাদের ভ্রূণ দেহে। আবার সেই ভ্রূণ দেহে থেকে যখন শিশুটা মানে ভ্রূণটা যখন বেরিয়ে আসে, যখন শিশু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে, তখন শিশু দেহে লোহিত রক্তকণিকার সংখ্যাটা হয়ে যায় 60 থেকে 70 লাখ। 60 থেকে 70, 80 থেকে 90। এবার হচ্ছে স্ত্রী দেহে এবং পুরুষ দেহে। একটু বলে দিই, যারা হচ্ছে নতুন বইটা কিনো নাই, এবার কিন্তু এই জিনিসটা আপডেট করে দিছে, আগে ছিল মেবি 48 এরকম ছিল, এখন 44 to 49 হয়ে গেছে। আবার আগে ছিল 50, এখন হয়েছে 54, এখন হয়েছে 50 থেকে 54। তার মানে যদি আমি চিন্তা করি যে স্ত্রী দেহে কতটুকু, স্ত্রী দেহে হচ্ছে 44 থেকে 49 এবং পুরুষ দেহে হচ্ছে 50 থেকে 54, কিন্তু আগে ছিল শুধু 54 এবং শুধু 48। তার মানে এবার একটু চেঞ্জ করছে, সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা। এবার বলো তো যে লোহিত রক্তকণিকা আসলে আয়ুষ্কাল কতদিন, এটা আসলে ছোট বাচ্চাও পারে। লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল হচ্ছে 120 দিন।
ছোট বাচ্চা মানে হচ্ছে ফার্স্ট ইয়ারে যারা আছো তাদেরকে বলতেছি, একদম ছোট না, কারণ যারাই হচ্ছে আমরা ব্লাড চ্যাপ্টারটা পড়ি তারা সবাই ফার্স্টে এই জিনিসগুলোই আসলে টুকটাক করে শিখে যায়, যে লোহিত রক্তকণিকার সংখ্যাটা হচ্ছে মানে লোহিত রক্তকণিকা বেঁচে থাকে টোটাল 120 দিন, মানে এটা আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এবং আমাকে একটু বলো তো যে এই লোহিত রক্তকণিকাটা উৎপন্ন হয় কোথা থেকে? লাল অস্থিমজ্জার একটা কোষ থেকে এই লোহিত রক্তকণিকার উৎপন্ন হয়, সেই কোষটার নাম কি বলো তো? লাল অস্থিমজ্জার কোষটার নাম কি, যে এই কোষটা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? বলো ওই কোষটার নাম কি? আমাকে খুব ফাস্ট কমেন্ট করে জানাও যে কোষটার নাম কি। সাথে সাথে আমাকে এটাও জানাও যে লোহিত রক্তকণিকার মধ্যে কি নিউক্লিয়াস আছে নাকি নাই, এটাও কিন্তু একটা বড় ব্যাপার, যে এটার মধ্যে কি নিউক্লিয়াস আছে নাকি নাই। আচ্ছা আমি একটু বলে দেই, লোহিত রক্তকণিকা কিন্তু আসলে নিউক্লিয়াস বিহীন, হ্যাঁ এটার মধ্যে আসলে কোনো নিউক্লিয়াস নাই, এটার মধ্যে শুধুমাত্র হিমোগ্লোবিনটাই আছে। যেমন আমি যদি একটা লোহিত রক্তকণিকা তোমাকে এঁকে দেখাইতে চাই, একটা হিমোগ্লোবিন আঁকবো আমি ফার্স্টে, আর এর পাশে হচ্ছে প্লাজমা মেমব্রেন এঁকে দিব, হয়ে গেল আমাদের লোহিত রক্তকণিকা আঁকা। কারণ লোহিত রক্তকণিকার মধ্যে অন্য কোনো কোষ থাকে না, এই জন্য হচ্ছে এটা আঁকাও খুব ইজি, এবং এটার মধ্যে আসলে নিউক্লিয়াসও নাই। একটা ভুল ধারণা আছে, এটা হচ্ছে উট আছে না, উট প্রাণীটা, সেই উট প্রাণীতে দেখে নাকি লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে, বাট এই তথ্যটা কিন্তু ভুল। এটা তোমার বইয়ে হচ্ছে একদম বোল্ড হরফে লেখা, বোল্ড করে লেখা আছে যে উটের মধ্যে, উটের লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই। এই তথ্যটা হচ্ছে সম্পূর্ণ রকমের ভুল একটা তথ্য। বাট হ্যাঁ, উটের লোহিত রক্তকণিকার মধ্যে, উটের লোহিত রক্তকণিকাটা হচ্ছে একটু ভিন্ন আকৃতির, হ্যাঁ মানে নর্মাল মানুষের মতো আকৃতি না, একটু ডিফারেন্ট আকৃতির, কিন্তু সেখানে কোনো নিউক্লিয়াস নাই। আচ্ছা, তো কোয়েশ্চেন করেছিলাম যেটা, যে লোহিত রক্তকণিকা লাল অস্থিমজ্জা কোন কোষ থেকে উৎপন্ন হয়? আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, স্টেম সেল বা স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। স্টেম কোষ বা স্টেম সেল থেকে কিন্তু এটা উৎপন্ন হয়। আচ্ছা, সো মোটামুটি আমরা লোহিত রক্তকণিকার ব্যাপারে তো অল্প অল্প জানলাম, এবার চলো আমরা শ্বেত রক্তকণিকা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো শ্বেত রক্তকণিকা আরেকটা নাম কি? লিউকোসাইট। এটা তো আমরা জানি যে শ্বেত রক্তকণিকা অপর নাম হচ্ছে লিউকোসাইট। এই লিউকোসাইটটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে তোমার দানাদার বা গ্র্যানিউলোসাইট, আরেকটা হচ্ছে অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট। তাহলে দানাদার বা গ্র্যানিউলোসাইট কোনটা, অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট কোনটা? যদি তোমার সাইটোপ্লাজমের মধ্যে মানে শ্বেত রক্তকণিকার যে সাইটোপ্লাজম আছে ওইটা যদি তোমার আসলে দানাযুক্ত থাকে তাহলে সেটা হবে তোমার দানাদার, হ্যাঁ। এবং অদানাদার কোনটা? যেটার মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে কোনো দানা নাই, সেটা হচ্ছে তোমার অদানাদার। আচ্ছা, তো কিভাবে আমরা এটা বুঝতে পারবো যে কোনগুলো দানাদার কোনগুলো অদানাদার? অদানাদারের মধ্যে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে তোমার মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। এটাকে মনে রাখবা মলিয়ান্টি, মনোসাইট এবং লিম্ফোসাইট। এবং দানাদারের মধ্যে আছে তিনটা, কি কি আছে? নিউট্রোফিল, বেসোফিল, আরেকটা হচ্ছে ইওসিনোফিল। আচ্ছা, সো দানাদার এবং অদানাদার গুলো আমরা বুঝলাম যে দানাদারের মধ্যে আছে হচ্ছে তিনটা, এই তিনটা। এখন এই তিনটাকে আমরা সহজ করে মনে রাখবো এভাবে, যে তোমার হাতে যদি আমি কিছু দানা দিই তাহলে তুমি সেগুলোকে ফিল করতে পারবে না যে তোমার হাতে কিছু দানা দেওয়া হয়েছে, করতে পারবে, রাইট? এই জন্যে যেগুলোর নামের শেষে ফিল শব্দটা থাকতেছে ওগুলোই হচ্ছে তোমার দানাদার বা গ্র্যানিউলোসাইট। আর যেগুলোর মধ্যে তুমি ফিল করতে পারবে না, দেখো ফিল শব্দটা নাই, মনোসাইট এবং লিম্ফোসাইট, এই দুটো হচ্ছে তোমার অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটা অ্যাগ্রানিউলোসাইটের উদাহরণ? এই তিনটার বাইরে তোমার যেটা দেওয়া থাকবে সেটাই তুমি অ্যান্সার করবা। যেহেতু এখানে তিনটা জিনিস আছে, 4 নাম্বারটাই কিন্তু তোমার চেঞ্জ করে প্রশ্ন দিয়ে দিতে পারে। তার মানে এই জিনিসগুলো তোমাকে একদম ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, ট্রাস্ট মি, অনেক বেশি প্রশ্ন আসে এগুলো থেকে। এবার এদের কাজগুলো আমরা চলো এক ঝলকে জেনে ফেলি। কাজগুলো একটু জানবো, বাট তার আগে আমাকে একটু বলো তো যে আমাদের যে মনোসাইটটা আছে, হ্যাঁ এই যে মনোসাইটটা, এই মনোসাইটের যে নিউক্লিয়াস আমরা কিন্তু মনে রাখবো যে শ্বেত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ। তো মনোসাইটের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা আকৃতি কেমন বলো তো? এটার আকৃতি হচ্ছে আমাদের দেহের একটা অর্গান আছে, সেই অর্গানটার মতো দেখতে হচ্ছে আমাদের এই মনোসাইটটা। আমাকে খুব দ্রুত কমেন্ট করে জানাও যে মনোসাইটের নিউক্লিয়াসের আকৃতি কেমন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, অনেক বেশি আসে আসলে।
হুম 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 সাইফুল আছে আমাদের সাথে, ও একদম সঠিক উত্তর দিয়েছে। আরেকজন নাম আমি পড়তে পারছি না, তার নামটা একটা একটা অন্য সব মানে অন্য একটা ল্যাঙ্গুয়েজে লেখা, বাট সে সবাইকে মেনশন করে দিচ্ছে। আতিকুল আবির, হুম, সঠিক উত্তর। রাকিব, সঠিক উত্তর। হুম 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 একদম সঠিক উত্তর দিচ্ছ সবাই। তিথি ভট্টাচার্য, অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক করো। পরশ, অ্যান্সারটা ভুল হয়েছে। তোমরা দুজন অ্যান্সারটা খুব ফাস্ট ঠিক করে ফেলো, এটা না। আচ্ছা, তোমরা ক্লাসটা আশা করি পুরোটা বুঝতে পারতেছো ক্লিয়ারলি। ইরফান সাব্বির, গ্রেট। হ্যারি আছে আমাদের সাথে, রানী আছে, হ্যাঁ একদমই ঠিক। সাকিব, রানী, মোসাব্বির, সামিরা, মুন্না, মাহি, তোমরা সবাই একদম সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। এটা হচ্ছে আমাদের বৃক্কাকার, আমাদের যে কিডনি ওইটার মতো দেখতে, বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতি হচ্ছে আমাদের এই মনোসাইটটা দেখতে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে আসলে মনোসাইটটার আকৃতি কেমন বা মনোসাইটের নিউক্লিয়াসটার আকৃতি কিরকম, বৃক্কাকার বা তোমার অশ্বক্ষুরাকৃতির। আচ্ছা, এবার দেখো, এটা তো আমরা মোটামুটি জেনেই গেলাম যে এটা হচ্ছে এটা। এবার আমরা এই সবগুলো জিনিসের কাজ সম্পর্কে জানবো, মানে এগুলো কোনটা আসলে কি কাজ করে ফেলে। তো একটু যদি আমি এটা মজা করে মনে রাখার চেষ্টা করি, তাহলে তিনটা জিনিস, এদের মধ্যে তিনটা জিনিস কিন্তু তোমার কি কাজ করে জানো? তিনটা জিনিস তোমার ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করতে পারে। হ্যাঁ, এদের মধ্যে তিনটা জিনিসের ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সেটা তারা হচ্ছে জীবাণুকে ভক্ষণ করতে পারে। কি কি করতে পারে? এক নম্বর হচ্ছে আমাদের এই মনোসাইট, তারপর হচ্ছে এই নিউট্রোফিল, নিউট্রোফিল, মনোসাইট প্লাস ম্যাক্রোফেজ। এই মনোসাইটটা যখন আসলে আমাদের টিস্যুর ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু সেটা আসলে ম্যাক্রোফেজ, মানে রক্ত থেকে যখন টিস্যুর ভিতরে প্রবেশ করে, তখন কিন্তু এটা আসলে এই ম্যাক্রোফেজে পরিণত হয়ে যায়। তার মানে মনোসাইট এবং ম্যাক্রোফেজ অলমোস্ট সেম ব্যাপার স্যাপার, এদের হচ্ছে জাস্ট বংশধর বলা যেতে পারে। তার মানে মনোসাইট, ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এই তিনটা কিন্তু তোমার কি বলো, এই তিনটা তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করতে পারে। এইটা, সরি, এইটা এবং এইটা, এই তিনটা জিনিস কি করতে পারে বলো? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার জীবাণুকে ভক্ষণ করতে পারে। তো আশা করি তোমার মোটামুটি এটা আইডিয়া হয়েছে যে এই তিনটা জিনিস কি কাজ করে। বেসোফিল, বেসোফিল থেকে দুইটা শব্দ মনে রাখবা, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন। এই দুটো মনে রাখা খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ বেসোফিলের যে হেপারিনটা আছে, বেসোফিলটা হেপারিন নিঃসৃত করে। পরীক্ষার কোয়েশ্চেন আসে নিচে কোনটা হেপারিন নিঃসৃত করে, কোনটা হবে বলো? বেসোফিল। বেসোফিলটা হেপারিন নিঃসৃত করে। এই হেপারিনটা তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্তনালীতে যে রক্তনালীর মধ্যে যে রক্তটা আছে ওইটাকে মূলত জমাট বাঁধতে সাহায্য করে। তোমার কোনটা বলো? এই বেসোফিল থেকে নিঃসৃত হওয়া হেপারিন। হিস্টামিনটা কি করে? হিস্টামিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ প্রতিরোধ ক্ষমতাতে কাজ করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে তোমার হিস্টামিন। তাহলে বেসোফিল থেকে দুইটা জিনিস শিখলাম, হেপারিন, হিস্টামিন। কি কি করে? হেপারিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর হিস্টামিনটা হচ্ছে তোমার কি করে বলো? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আচ্ছা, এবার আসে ইউসিনোফিল। ইউসিনোফিল কি করে? ইউসিনোফিল হচ্ছে তোমার কৃমির লার্ভা, হ্যাঁ কৃমির লার্ভা। তারপর হচ্ছে তোমার তোমার যদি আমি বলি বিভিন্ন অ্যালার্জি, হ্যাঁ অ্যালার্জি জনিত যে তোমার সমস্যাগুলো হয় বা অ্যালার্জি জনিত বিভিন্ন অ্যান্টিবডি, ওইগুলো মূলত তৈরি করে কোনটা বলো? ইউসিনোফিল। এবং ইউসিনোফিলটা মূলত অ্যালার্জি রিলেটেড যদি কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে তৎক্ষণাৎ এই ইউসিনোফিলটা মূলত সেটাকে নষ্ট করার জন্য বা সেটাকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করে থাকে। তাহলে বুঝতে পারতেছো যে ইউসিনোফিল কি কাজটা করে থাকে? অ্যালার্জি রিলেটেড কাজকর্ম করে, এবং তার পাশাপাশি আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কৃমির লার্ভা যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে মূলত এই ইউসিনোফিলটা সক্রিয় হয়ে সেই জীবাণুটাকে ধ্বংস করতে সাহায্য করে। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো আশা করি তোমাদের মোটামুটি মনেই থাকবে। এবং লিম্ফোসাইটে তোমার বিভিন্ন অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিবডি সৃষ্টি করার মাধ্যমে মূলত এটা কাজ করে থাকে। আচ্ছা, তো আশা করি তোমাদের মোটামুটি এগুলো মনেই থাকবে। এবং যেহেতু এই লিম্ফোসাইটটা অ্যান্টিবডি সৃষ্টি করে, এই জন্যই লিম্ফোসাইটকে আরেকটা জিনিস বলা হয়, এটা হচ্ছে এটাকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে নিচে কোনটিকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়, বলো তো কোনটাকে বলা হয়? লিম্ফোসাইটটাকে বলা হয়। সবাই খুব দ্রুত আমাকে এভাবে লিখবা যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটাকে? লিম্ফোসাইটকে। সবাই কমেন্ট সেকশনে লিখবা যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় লিম্ফোসাইটকে। সবাই লিখো, আমি মিনিমাম 10টা কমেন্ট দেখবো যে তোমরা লিখেছো এটা।
ফার্স্ট সবাই লিখো তো এটা, যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটাকে বলো? লিম্ফোসাইটকে বলা হয়। হুম 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 আচ্ছা, সুমাই ইসলাম, তার বাসায় হচ্ছে কারেন্ট চলে গেছে। আচ্ছা, ক্লাসটা অবশ্যই থাকবে তোমাদের টাইম লাইনে, তোমরা একটু দেখে নিও। হুম আচ্ছা, তো সবাই এটা লিখতেছো। এবার আমাকে একটু ফার্স্ট জানাও তো, যে এই যে তোমার দানাদার যে তোমার জিনিসগুলো আছে, হ্যাঁ, তোমার যে দানাদার বা অ্যাগ্রেনিউলোসাইট যেগুলো আছে, এগুলোর মধ্যে একটা রঞ্জক আছে, যে রঞ্জকটার জন্য নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এরা তিন ধরনের রং আমরা দেখতে পাই। এদের মধ্যে নিউট্রোফিলটা যদিও নিউট্রাল, মানে এটা বর্ণহীন থাকে, কিন্তু বেসোফিলের একটা কালার থাকে, এবং ইউসিনোফিল একটা কালারকে আসলে আকৃষ্ট করতে পারে। বলো তো সেই কালারগুলো কোনগুলা, এবং কালারগুলোর জন্য আসলে সেই রংটা কি বা সেই রঞ্জকটার নাম কি? এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, হ্যাঁ, যে এখানে আসলে একটা রঞ্জক আছে, সেই রঞ্জকটার নাম কি? জানাও তো আমাকে একটু ফার্স্ট। হুম হ্যাঁ, সবাই একদম সুন্দর করে লিখছো যে লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। হুম প্রিয়ন্তি ইসলাম, ভেরি গুড। সবাই একটু আমাকে খুব ফাস্ট জানাও যে এই রঞ্জকটার নাম কি। এই রঞ্জকটার নাম কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে এই এই রঞ্জকটার নাম মনে রাখা খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। তিথি ভট্টাচার্য বলতেছে যে তার একটু নেটের প্রবলেম হচ্ছে। নেটের প্রবলেম আশা করি একটু সবারই হয়, কেন জানি 10টা বাজলে আসলে ক্লাসটা শুরু হলে কেন জানি নেটের একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিয়েছে, লিশম্যান রঞ্জক। লিশম্যান রঞ্জক, ভেরি গুড। তো এই যে লিশম্যান রঞ্জক আছে, এইটার জন্যই মূলত এই নিউট্রোফিলটা হচ্ছে নিউট্রাল কালার, মানে এটা কোনো কালার দেয় না, কিন্তু বেসোফিলটা হচ্ছে বেস, মানে ক্ষারীয় একটা কালার, এটা হচ্ছে ব্লু কালার দেয়, এবং ইউসিনোফিলটা হচ্ছে ইউসিন, এরকম একটা কালার যেটা হচ্ছে রেড কালার, সেই রেড কালারটা দেয়, রেড, ব্লু, এবং এটা হচ্ছে তোমার নিউট্রাল। আচ্ছা, তো আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো সবগুলোই মনে থাকবে। এদের কাজগুলা, যে কাজগুলো আমি একটু মুখে করে মুখে বললাম, এই কাজগুলো জানা কিন্তু আসলে খুব 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 খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এগুলো জানলাম। এবার একটা প্রশ্ন করি, সেটা অ্যান্সার দাও আমাকে। সেটা হচ্ছে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয় কোনটিকে? কোন রক্তকণিকাকে? খুব দ্রুত কমেন্টে অ্যান্সার জানাও আমাকে, যে তোমাদের মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হয় নিচের কোনটিকে? আমার খুবই খারাপ লাগতেছে যে আমি ইনস্ট্যান্ট কমেন্টগুলো আসলে পড়তে পারতেছি না। আমি জানি না কেন কমেন্টগুলো আসতেছে না। একটু আমাকে ফার্স্ট জানাও যে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় নিচের কোনটিকে? জানাও তো আমাকে যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় নিচের কোনটিকে? হ্যাঁ, পুষ্পিতা, জান্নাতুল ফেরদৌস, কলি, রাকিবুল ইসলাম, হালিদ সুলতান, তোমরা একদমই সঠিক উত্তর দিয়েছো। আমি উত্তরটা আরো সবার কাছ থেকে চাচ্ছিলাম, কারণ এটা মোটামুটি আমাদের সবার জানা উচিত। ইউসিনোফিলটা হচ্ছে রেড কালার দেয়, ইউসিনো রঞ্জক যেহেতু ওখানে, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা মূলত তোমার এই যে লিশমেন রঞ্জকটা আছে না, এটা আমি মোসাব্বিরকে বলতেছি, এই যে লিশমেন রঞ্জকটা আছে, তো এই লিশমেন রঞ্জকটা কি করে জানো? এটা হচ্ছে আকৃষ্ট করে। ধরো তোমার তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে তোমার নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। এখন কোনটাকে আমরা কোন নামে ডাকবো, মানে কোনটা তোমার নিউট্রোফিল, কোনটা বেসোফিল, কোনটা তোমার ইউসিনোফিল, এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? এই বোঝার জন্য আসলে আমরা লিশম্যান রঞ্জকটাকে এখানে ব্যবহার করছিলাম। তো লিশম্যান রঞ্জকটা যখন এখানে আছে দেখলাম আমরা, তো লিশম্যান রঞ্জকটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কোনটা আসলে কোন রংটাকে কিন্তু আকৃষ্ট করতেছে। যেমন তোমার যদি আমি বলি ইউসিনোফিল, তাহলে সেটা ইউসিনো রঞ্জক, যেটা রেড কালার আছে সেটাকে আকৃষ্ট করতেছিল, ওই জন্য হচ্ছে এটা ইউসিনোফিল। আবার নিউট্রোফিলটা কোনো কালারকেই করতেছিল না আনফরচুনেটলি। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে বেসোফিল, এটা হচ্ছে বেস কালার বা যে নীল রঙের যে নীল কালার যেটা আছে সেটাকে মূলত আকৃষ্ট করছিল। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো।
গান তো বলা যায় না, গান তো মানুষ করে। আচ্ছা, নাহিদ, নিয়াজ, নয়ন, নয়ন তোমাকে বলে দিই, ডাব্লিউবিসিটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যেটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা। ও হয়তোবা এই ক্লাসে এখনো পড়ে না, ও ব্যাপারটা জানে না, বা হয়তোবা জানে ইচ্ছা করে লিখছে, আই ডোন্ট নো, দুইটা যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, নাফিম একদম ওকে সঠিক করে লিখে দিছে, থ্যাংক ইউ সো মাচ নাফিম। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয় হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকাকে। আমাদের শরীরের তোমার আর্মি, পুলিশ, বিজেপি, তুমি যা বলো না কেন, যারাই প্রতিরক্ষা দিতে পারে, সেই প্রতিরক্ষা দেয়ার মানে মেইন যে ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের রক্ত, মানে শরীরটাকে হচ্ছে প্রতিরক্ষা দেয়, মানে তোমার শরীরের সবকিছু, ধরো প্রতিরক্ষার রিলেটেড সবকিছু হচ্ছে তোমার এই শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এই শ্বেত রক্তকণিকা, এই যে এই ব্যক্তিটা, এটাকে যদি আমি একটা ব্যক্তি চিন্তা করি, এ মূলত অনেক শক্তিশালী, যদি আমাদের শরীরে প্রচন্ড কম থাকে, অনেক বেশি থাকে না, হাজারে থাকে, তারপরে এই প্রচন্ড কাজকর্ম করে ফেলে, একে এই জন্য দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বলা হয়। একটা কোয়েশ্চেন আনসার দাও যে আরবিসি এবং ডাব্লিউবিসির অনুপাতটা কত, সংখ্যার অনুপাতটা কত, আমাদের শরীরে যে থাকে এটার সংখ্যার অনুপাতটা কত, দ্রুত জানাও তো আমাকে, দেখি কারা কারা এটা জানে। এরপর শুধু আমরা এমসিকিউ গুলো পড়বো, এমসিকিউ পড়তে 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 তারপর কমপ্লিট করবো আমরা। আবির আফিন্দি, ভুল হয়েছে আনসারটা, আনফরচুনেটলি তুমি উল্টাটা লিখেছো, আমি বলেছি আরবিসি এবং ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি এবং আরবিসি বলি নাই। মোসাব্বির হোসেন, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, যে সেটা অ্যান্সারটা পাইছে। আচ্ছা, তো আমি এখন হচ্ছে এটা তোমরা অ্যান্সার আমাকে দাও, আমি হচ্ছে দুইটা লাইন গান গাবো এখন তোমাদের সবার জন্য। আমি গান গাইতে পারি না, আমি আগেই বলে রাখি, সো এটার জন্য ফার্স্ট অফ অল সরি। মোটামুটি একটু চেষ্টা করতেছি গাওয়ার, যদি খারাপ হয়ে থাকে, অনেকে বলতেছিল বেসুরা গলায় গান শুনবো না, সুরেলা গলায় গান শুনবো, এখন আমি সুরেলা গলায় কিভাবে নিয়ে আসবো বলো, তো মোটামুটি হচ্ছে একটা বেসুরা গলায় গিয়ে দেই। আর এমনিতে আমি আজকে প্রচন্ড পরিমাণে অসুস্থ, বুঝতে পারতেছো যে আমি কথা বলতে বেঁধে বেঁধে কথা আসতেছে। আচ্ছা, ওকে, হ্যাঁ সবাই সঠিক উত্তর দিচ্ছে, তাহিয়া, আকাশ, মোমো, তুহিন, সাকি, তোমাদের সবার নামগুলো অনেক মিষ্টি, নাদিয়া, নাইমা, সবাই একদম সঠিক উত্তর দিয়েছো, এটা হচ্ছে 700:1, রাইট। আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বলো তো যে একজন সুস্থ মানুষের দেহে আসলে কি পরিমাণ তোমার ডাব্লিউবিসি থাকে, মানে কত হাজার ডাব্লিউবিসি থাকে, এবং সেটা গড়টা আমাকে বলো। সুস্থ মানুষের দেহে ডাব্লিউবিসি এর সংখ্যা কত জানো? খুব দ্রুত আমাকে একটু জানাও তো যে মানুষের দেহে ডাব্লিউবিসি সংখ্যাটা কত। বাট আমরা স্টুডেন্ট অনেক কম, তাহলে তো গান গাওয়া যাবে না, আমি বলেছিলাম সর্বোচ্চ স্টুডেন্ট থাকতে হবে। না, একজন একটু ভুল উত্তর দিছো, 5 থেকে 8,000 না, হয় নাই, অ্যান্সারটা ভুল ছিল। নতুন বইটা একটু চেক করে দেখো, নতুন বই হচ্ছে তোমার এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ করেছে। তোমরা কি আপডেটেড বইটা কিনছো? আমি জানি না তোমরা কিনছো কিনা, তোমরা যারা মেডিকেল পরীক্ষা দিবা, আমি আবার বলে দেই, তোমরা হচ্ছে গাজী আজমল স্যারের বইটা পড়বা জীববিজ্ঞানের জন্য, তারপর হচ্ছে তোমরা আবুল হাসান স্যারের বইটা পড়বা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, ইসাক স্যারের বই পড়বা ফিজিক্সের জন্য, আর হচ্ছে তোমরা কোন স্যার, ইসাক স্যারের বইটা ফিজিক্সের জন্য পড়বা, আর হাজারিনাক স্যারের বইটা পড়বা হচ্ছে কেমিস্ট্রির জন্য। আর হচ্ছে অনেকের জিকে এবং ইংরেজি নিয়ে সমস্যা থাকে, যেহেতু তোমাদের সময় খুবই কম, আর 21 দিনের মতো সময় আছে, এই অল্প দিনে জিকে এবং ইংলিশ ভালো করার একটাই শুধু উপায়, সেটা হচ্ছে বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো বারবার করে সলভ করে ফেলো, কিচ্ছু বাদ দিও না, দয়া করে সব পড়ে ফেলো, তাহলে মোটামুটি একটা প্রিপারেশন তোমরা নিতে পারবা। আর তোমাদের সাধারণ জ্ঞানের জন্য আশপাশে চোখ রাখো, কারণ বিভিন্ন পেজ দেখছি, আমি খুব ইনফরমালি বলতেছি, ফরমালি বললে ভাবে বলতাম না, বিভিন্ন পেজ আছে যারা হচ্ছে তোমার অ্যাডমিশন রিলেটেড অনেক পোস্ট টোস্ট করে থাকে, তো সেই পোস্টগুলোতে একটু জয়েন হয়ে থাকো, এবং সেখানে তোমার প্রতিদিন বিভিন্ন ধরনের সাম্প্রতিক ঘটনাগুলা ডিটেলসগুলো দিয়ে দেয়, অনেক সুন্দর করে দেয়, আমি দেখছি নিজেও, তো ওগুলো তোমরা একটু দেখো, ওগুলো দেখলে তোমাদের আশা করি জিকে এর প্রিপারেশনটা ভালো করে তোমরা নিতে পারবা। এভাবে করে সবাই প্রিপারেশন নাও, সবাইকে অল দ্য বেস্ট। আচ্ছা, সুস্থ মানুষের দেহে ডাব্লিউবিসির সংখ্যাটা কিন্তু আসলে কত আমি একটু জানো তো, এটা গড় হচ্ছে 7,500 বলে দিলাম, সংখ্যাটা মেইনলি কত?
ওকে, আচ্ছা না, আজকে কি আসলে গান গাওয়া উচিত? আমার তো মনে হচ্ছে না, কারণ আমরা তো স্টুডেন্ট বেশি একটা নাই। আমি ভেবেছিলাম যে আজকে ক্লাসে আমরা মোটামুটি অনেক স্টুডেন্ট থাকবো, তারপর হচ্ছে একটা গান গাওয়া যাবে। যদি আমার বেসুরা গলায় গান সবাই মনে হয় আগে ভাগেই ভেঙে গেছে। ওকে, 2 লাইন গাওয়া যায়, বাট যদি স্টুডেন্ট আরো বেশি হয় তাহলে আমরা শেষের দিকে আরেকটা গান শুনবো। ওইটা আমার খুব ফেভারিট একটা গান, আমার খুব পছন্দের একটা গান, এবং আমি ওটা অনেক গুনগুন করি প্রচুর বেশি যখন বাসায় একা একা থাকি। তারপর আম্মুর সাথে সামনে মাঝে মধ্যে গুনগুন করি, বাট আমি খুবই বাজে সিঙ্গার, আমি গান গাইতে পারি না। সিঙ্গার তো বলাই যায় না, আচ্ছা যাই হোক, গাওয়া যাক। হ্যাঁ, তোমরা একটু কমেন্টে জানাইতে থাকো যে এটা তোমরা আসলে কি বলতেছো, যে সুস্থ মানুষের দেহে ডাব্লিউবিসি সংখ্যাটা কত। আমি অনেকের সংখ্যাটা ভুল দেখছি, এটা আসলে তোমার নতুন বই, আপডেটেড বইয়ে চেঞ্জ করে দিছে। তো আপডেটেড ইনফরমেশনটা যারা জানোস তারা আমাকে একটু কমেন্ট করে এটা জানাও। আচ্ছা, তো গান, হ্যাঁ এখন আমরা গান গান শুনবো। ঈশ্বর দাপুর কণ্ঠে সেই বিখ্যাত বেসুরো গলার গান আমরা এখন শুনবো। ওকে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, সময় রেখো তোমার হাতে। সরি, আমার প্রচন্ড গলা কাঁপতেছিল আর অনেক লজ্জা লাগতেছিল, আমি গান গাইতে পারি না সবার সামনে, আমি খুবই লজ্জা পাই। আই এম সরি, আই এম সরি। এখন আমরা ক্লাসে আবার ব্যাক করে যাই। বাট হ্যাঁ, এই গানটা আমার একটু ফেভারিট না, কিন্তু গানটা ভাল লাগে। সবার শেষে, ক্লাসের শেষে আমি একটা সুন্দর গান করবো যেটা আমার অনেক পছন্দের। যদি স্টুডেন্ট 1K থাকে ক্লাসের শেষে, আমরা হচ্ছে আর 20 মিনিট ক্লাস করব। ওই 20 মিনিটে আমরা যা যা শিখবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সবকিছু নতুন ইনফরমেশন। এবং এখানে যদি আমরা 1K স্টুডেন্ট ক্লাসে থাকি তাহলে আমি লাস্টে আমার ফেভারিট গানটা তোমাদের সবাইকে শোনাবো। আচ্ছা, অ্যান্ড আই এম সরি এই গানটার জন্য, এটা ভালো হয় নাই। আমরা হচ্ছে আমাদের পরবর্তী ইনফরমেশনগুলোতে চলে যাব। আশা করি তোমরা এটা সবাই সঠিক উত্তর ঠিকঠাক করে দিতে পারছো। আচ্ছা, ওকে 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 ওকে। একবার এরকম হয়েছিল, তোমরা হয়তো অনেকে জানো যে আমি 10 MS এ ক্লাস নিয়েছি অনেক। তো 10 মিনিট স্কুল আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি, বায়োলজি ইনস্ট্রাক্টর। তো সেখানেও হচ্ছে যখন আমাদের একটা সবার একটা মিট আপ হয়েছিল, অ্যান্ড ওখানে হচ্ছে সবাই ছিল একদম, আমাদের সিনিয়র সবাই ছিল, সিনিয়র ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর সবাই আমরা ছিলাম। এবং সেখানে হচ্ছে আমি একটা গান গাওয়ার চেষ্টা করছিলাম, অ্যান্ড ওই টাইমে আমি যে নার্ভাস ছিলাম এবং আমি যে ভয়টা পাইছিলাম, গান গেয়ে হচ্ছে মানে আমার আওয়াজই বের হয় না গলা দিয়ে। সেখানে আজকে আমি লাইভে একদম এতগুলো স্টুডেন্টের সামনে গান গেয়ে ফেলছি। ওয়াও, আসলে তোমরা সবাই আমার ফ্যামিলি, তোমাদেরকে আমার খুব ফ্যামিলি ফ্যামিলি ফিল হয় তোমাদের সাথে থাকলে। ক্লাসগুলো যখনই নেই তখন, শুরুর দিকে হইতো না, শুরুর দিকে আমি অর্ধেক ক্লাস নিয়ে প্রচন্ড টায়ার্ড হয়ে যেতাম, আমি কান্নাও করছি ক্লাস অর্ধেক নিয়ে। তারপর কারণ আমার কাছে মনে হতো যে না, এভাবে আমি ক্লাস নিতেই পারবো না, একটা ক্যামেরার সামনে 1 ঘন্টা 2 ঘন্টা বক বক করা, ইটস রিয়েলি টাফ। এবং এরপরে আস্তে আস্তে মনে হয়েছে যে আমার স্টুডেন্টরা এত বেশি ভালো, এত বেশি ভালো, এবং তোমরা আসলে এত সাপোর্টিভ, এত পজিটিভ রিভিউ, অ্যান্ড তোমরা অনেক কিছু শেখার চেষ্টা করো। তো শেখার চেষ্টা যাদের আছে তাদের শেখাতেও ভালো লাগে। তো সেখান থেকে আসলে ক্লাসগুলো নেওয়ার অনেক 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 বেশি অনুপ্রেরণা তোমরা আমাকে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ টু ইচ অ্যান্ড এভরিওয়ান। এখন হচ্ছে আমরা ক্লাসে ব্যাক করবো এবং এখন আমরা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেষ করবো। আচ্ছা, এখন আমরা খুব দ্রুত ক্লাসটা কন্টিনিউ করবো যাতে আমরা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস না করি। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি হার্টের গঠনটা পড়িয়েছি, আশা করি তোমরা সেটা ভালোই মোটামুটি বুঝতে পারছো। আচ্ছা, এখন শুধু আমরা এমসিকিউ রিলেটেড যে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে সেগুলো আমরা একদম ভালো করে শেষ করব। তো প্রথম ব্যাপার হচ্ছে, আমাকে বলো যে আমরা খুব দ্রুত যাব। হ্যাঁ, এখন হচ্ছে
এখন থেকে টানা 30 মিনিটস, এখন থেকে মানে এখন আমরা টাইম ধরো, এখন থেকে টানা 30 মিনিটস আমরা খুব দ্রুত কিছু এমসিকিউ সলভ করব, খুবই দ্রুত। তোমরা সবাই খুব দ্রুত আমাকে অ্যান্সার করবা। আমি এখন কোনো কমেন্টগুলো পড়বো না, আমরা ক্লাসের পরে আমি সবার কমেন্ট পড়বো এবং আমি দেখবো যে তোমরা কারা সঠিক উত্তর আমাকে দিতে পেরেছিলে। তোমরা যারা এগুলো সঠিক উত্তর দিতে পারবা তাদের ব্লাড এন্ড সার্কুলেশন চ্যাপ্টারটা নিয়ে অনেক ভালো একটা আইডিয়া হয়ে যাবে, ট্রাস্ট মি। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম ইনফরমেশন হচ্ছে, অ্যান্ড হ্যাঁ, যারা পারবা না তারা যারা পারতেছে তাদের ইনফরমেশনগুলো একটু দেখে নিও এবং আমি উত্তরগুলো বলে দিব নিজেও, ওগুলো একটু মেমোরাইজ করে রাখো বা মাথায় ঢুকায় রাখো। যেটা তোমরা বুঝবা না ওইটা আমাকে জানাও, আমি একটু বেসিকটা বলে দিব। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? খুব দ্রুত জানো, 10 সেকেন্ড করে সময় পাবা তোমরা। খুব ফাস্ট জানো তো যে প্রতি 100 মিলিলিটার রক্তে প্রায় কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? ওকে, টাইম ডান, মানে টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে তোমার 16 গ্রাম। আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারছো। এবং এই হিমোগ্লোবিন থাকে দেখে আমাদের সবার ব্লাড হচ্ছে লাল রঙের হয়, এটা আমরা জানি। সেকেন্ড কোয়েশ্চেন, খুব ঝটপট আমরা আনসার করবো। হ্যাঁ, ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী কোনটি? এখন সময় শুরু হলো, খুব দ্রুত আমাকে জানাও। রক্ত যে আমরা গ্রুপিং করি, যে আসলে এর ব্লাড, এর রক্ত হচ্ছে এই মানে এ পজিটিভ ও পজিটিভ, এই যে আমরা গ্রুপিংটা করি এটার জন্য কোন রক্তকণিকাটা দায়ী বলো তো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সময় শেষ। এটা হচ্ছে লোহিত রক্তকণিকা। গ্রেট। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, মুছে দে। নেক্সট 30 মিনিটস আমরা একদম এভাবে কন্টিনিউ করব আর মাঝখানে মাঝখানে কিছু বেসিক বলে দিব। আর হ্যাঁ, আরেকটা ছোট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে পুরো ক্লাসে লাস্ট যে 30 মিনিটস ক্লাসটা থাকবে, এই ক্লাসের শেষের দিকে যদি তোমরা 1K স্টুডেন্ট থাকো ক্লাসে, তাহলে হচ্ছে আমি লাস্টে আরেকটা সুন্দর গান গাবো, যেটা হচ্ছে আমার অনেক ফেভারিট, যেটা আমি আমার আম্মুকে প্রচুর শোনাই। এখন তোমরা বলতে পারো আপু গানের লোভে আমরা ক্লাস করতেছি, করো, সমস্যা কি? আমিও তো অ্যালপেনলিবে চকলেটের লোভে কত কিছু করছি, কত কষ্ট করে পড়াশোনা করছি, কত কষ্ট করে নোট বানাইছি। তাহলে তোমরা একটু করো, এভাবেই তোমাদেরকে একটু পড়াশোনায় আটকায় রাখি, ব্যাপার না, এগুলো একটু করাই যায়, তাই না? এসব ট্রিক্স ফলো করাই যায়। আচ্ছা, দেখি তো একটু যে তোমরা সঠিক উত্তর দিচ্ছ কিনা, যেহেতু আমি কমেন্ট চেক করতে পারতেছি না। স্টুডেন্ট আরো কমে গেছে, আয় হায়। তোমরা খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও এবং সবাইকে মেনশন করে দাও যে ক্লাসের আগামী 30 মিনিট যেন আমরা সবাই ক্লাসে থাকি, এবং 1K স্টুডেন্ট হলে কিন্তু আরেকটা সুন্দর গান হতে পারে। আচ্ছা, তো এরপরে যে ইনফরমেশনটা আমরা জানবো সেটা হচ্ছে যে আমাকে বলো তোমরা আচ্ছা, এটা না, এটা তোমরা পারবা আই থিঙ্ক। ওকে, অনুচক্রিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে? খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও তো, এটা 10 সেকেন্ড টাইম আছে তোমার হাতে, জানাও আমাকে, সবাই জানান তো, কমেন্টে লেখেন সবাই যে অনুচক্রিকা উৎপন্ন হয় লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে। সময় শেষ। এটা হচ্ছে মেগাক্যারিওসাইট। লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক বড় একটা কোষ থেকে কিন্তু আমাদের অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট এটা উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে ইনফরমেশন হচ্ছে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেরাটোনিন পাওয়া যায় কোন রক্তকণিকায়? সেরাটোনিন পাওয়া যায় কোন রক্ত
রক্তকণিকায়। যারা ভর্তি পরীক্ষা দিবা এই বছর তারা এই প্রশ্নটা পাবা, অবশ্যই পাবা। যে কোনো না যে কোনো একটা ভার্সিটিতে হোক, যেখানে হোক না কেন, মেডিকেলে হোক, যেখানে হোক না কেন, তোমরা এই কোয়েশ্চেনটা পাবা যে সেরোটোনিন পাওয়া যায় কোন রক্তকণিকায়। সময় শুরু হলো এখন, খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি কি দুইটা করে অপশন দিয়ে দেবো তোমাদেরকে, তাহলে তোমাদের কি ইজি হবে? আচ্ছা, সেরোটোনিন পাওয়া যায় কোন রক্তকণিকা, অপশন হচ্ছে দুইটা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এ বি দুইটার মধ্যে একটা। খুব ফাস্ট অ্যান্সার করো, 10 সেকেন্ড টাইম আছে, আমি আবার বাড়িয়ে দিলাম। রাইট, সঠিক উত্তর সবাই দিচ্ছ মোটামুটি, ভেরি গুড। সবার প্রিপারেশন তো দেখলাম বেশ ভালো। সেরোটোনিন পাওয়া যায় অনুচক্রিকায়। এই ইনফরমেশনগুলো না একদমই ভুল করা যাবে না। হ্যাঁ, ইনফরমেশনগুলো ভুলাও যাবে না, ভুল করাও যাবে না, কারণ এগুলো অনেক সহজ ইনফরমেশন। চিন্তা করো যে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, তোমার লাখ ছড়াই গেছে, 1,25,000-এর মতো ক্যান্ডিডেট আছে এবার। এবং তুমি যদি একটা সহজ কোয়েশ্চেন ভুল করে আসো তাহলে মোটামুটি তুমি অনেক অনেক হাজার পিছায় যাবা। যদি অ্যাডমিশনের মেডিকেলের কথা আমি বারবার করে বলতেছি সবাইকে, যেহেতু আমি বায়োলজিটা পড়াই এবং বায়োলজিটা আসলে মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি মনোযোগ দিয়ে পড়ে, এটা সত্যি কথা। এরপরে কোয়েশ্চেন হচ্ছে যে স্বাভাবিক অবস্থায়, এটা দুইটাই স্বাভাবিক অবস্থা, দুইটা কোয়েশ্চেন। একটা হচ্ছে মানুষের রক্ত তঞ্চনকাল, অপশন দুইটা, 1 থেকে 4, 3 থেকে 8 মিনিট। আর একটা হচ্ছে মানুষের স্বাভাবিক রক্ত ক্ষরণ কাল কত মিনিট? সেম অপশন, 3 থেকে 8, 1 থেকে 4। খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও এই দুটোর অ্যান্সার কত হবে, এ নাকি বি। খুবই 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 দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও এটা অ্যান্সার কি হবে। হ্যাঁ, অনেকে আসলে সঠিক উত্তর দিতেছো, দেখে ভালো লাগতেছে যে তোমরা জিনিসগুলো পড়েছো। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। যান্ত্রিক ফিল্টার, আমাদের শরীরের যান্ত্রিক ফিল্টার হিসেবে কাজ করে কোনটা? দুইটা অপশন তোমার কাছে, 1 মনোসাইট, 2 লসিকা গ্রন্থি। কোনটা? পানি ভাত করে দিতেছি, এখনো যদি না পারেন তাহলে তো ঝামেলা। খুব দ্রুত আমাকে জানান তো যে যান্ত্রিক ফিল্টার আমাদের দেহের বা আমাদের শরীরের যান্ত্রিক ফিল্টার বলা হয় নিচের কোনটিকে? দুটো অপশন আছে, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লসিকা গ্রন্থি। খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও নিচের কোনটা তোমার অ্যান্সার হবে। এরপরে কোয়েশ্চেন আমরা চলে যাই। মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? সব থেকে বড় লসিকা গ্রন্থি বলো তো, দুইটা অপশন দিই, অস্থিমজ্জা, প্লীহা। জানাও আমাকে, খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানাও তো যে এই দুইটার মধ্যে কোনটা তোমার অ্যান্সার হবে। আচ্ছা, যান্ত্রিক ফিল্টার অ্যান্সার অনেকে দিচ্ছে মনোসাইট। যারা মনোসাইট বলতেছো তারা একটু চিন্তা করে বলো যে যান্ত্রিক ফিল্টার কি মনোসাইট? না, আমাদের শরীর মানবদেহের যান্ত্রিক ফিল্টার হচ্ছে লসিকা গ্রন্থি। সেই ভাবে আমাদের মানবদেহের সব থেকে বড় লসিকা গ্রন্থি কোনটা? সব থেকে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা।
প্লীহাটা হচ্ছে সব থেকে বড় একটা লসিকা গ্রন্থি এবং যান্ত্রিক ফিল্টার বলা হয় লসিকা গ্রন্থিকে। পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসবে এটা, হ্যাঁ, এই দুইটা ইনফরমেশন কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আবার বলো তো সেরাটোনিন যেন আমরা কোথায় পাই? সেরাটোনিন কিন্তু আমরা পেয়েছিলাম অনুচক্রিকাতে, এটা কিন্তু মোটেও ভুল করা যাবে না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা পড়বো যে একটা রোগের নাম এখন আমরা পড়বো, হ্যাঁ, একটা রোগ যেটা হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, যেটাকে বলে গোদ রোগ। এলিফ্যান্টিয়াসিস, এই যে রোগটা আছে এই রোগটা মূলত কোন ভাইরাসের কারণে হয়? এটা মনে হয় তোমরা অনেকেই জানো না। এটা হচ্ছে তোমার এলিফ্যান্টিয়াসিস যে রোগটা, এটা হচ্ছে তোমার পাটা হচ্ছে হাতির মতো একদম ফুলে যায়, মানে পা ফুলে যায় স্পেশালি অনেক, এই জন্য এটাকে এলিফ্যান্টিয়াসিস রোগ বলে বা গোদ রোগ বলে বাংলাতে। এবং এই রোগটাতে মূলত তোমার যে কৃমিটা মানে যেটা ভাইরাস হিসেবে কাজ করে সেই কৃমিটার নাম হচ্ছে তোমার ফাইলেরিয়া কৃমি। ফাইলেরিয়া কৃমি। এই ফাইলেরিয়া কৃমির যে বৈজ্ঞানিক নামটা তোমার বইয়ে আছে, তুমি বইটা খুলবা এন্ড বৈজ্ঞানিক নামটা অবশ্যই 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 পড়ে ফেলবা। আচ্ছা বলো তো টনসিলাইটিস কি? টনসিলাইটিস, বলো তো এই শব্দটার মানে কি? টনসিলাইটিস, টনসিল এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত না? টনসিলের প্রদাহ যেটা সেটাই হচ্ছে তোমার টনসিলাইটিস। আচ্ছা, তো এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমার পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। অ্যান্ড তোমরা অলরেডি সবাই যে আমাদের যে হৃৎপিণ্ড ছিল আমাদের হার্ট, ওই হার্টের কিভাবে ব্লাডটা সার্কুলেট হয় এটা তোমরা সবাই জানো, রাইট? আমি খুব ভালো করে আগে ক্লাসে এটা তোমাদেরকে পড়াইছি এবং অনেককে আমি নিজে পার্সোনালি কমেন্টও বুঝাই দিচ্ছি এটা। সেখান থেকে কিছু কোয়েশ্চেন, যেমন বলো আমাকে যে হৃদস্পন্দন শুরু হয় ভ্রূণদেহে, ভ্রূণদেহে হৃদস্পন্দন শুরু হয় কখন থেকে? খুব দ্রুত এটা আমাকে জানাতে হবে, এটা আমার মনে হয় তোমরা সবাই পারবা। ভ্রূণদেহে হৃদস্পন্দনটা শুরু হয় আসলে কখন থেকে? জানো তো আমাকে যে কখন থেকে শুরু হয়? আচ্ছা, এরপরে কোয়েশ্চেন হচ্ছে আমরা যে ব্লাডে পড়ছিলাম যে আমরা কিন্তু জানি যে আমাদের যে হার্টে পড়েছিলাম যে আমাদের 4টা প্রকোষ্ঠ আছে এবং 4টা প্রকোষ্ঠের মধ্যে আমাদের কপাটিকা আছে অনেকগুলা, ওর মধ্যে আমরা বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা পড়েছিলাম। সেখানে বাইকাসপিড কপাটিকা একটা নাম আছে আরেকটা, বাইকাসপিড কপাটিকা। বলতো বাইকাসপিড কপাটিকার অপর নাম কি? একটা ছোট হিংস দিয়ে রাখি, সেটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা কিন্তু তোমার বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে ছিল এই কপাটিকাটা, তার মানে এখানে বাম কথাটা আছে। একটু চিন্তা করে বলো যে বাইকাসপিড কপাটিকার আরেকটা নাম আসলে কি ছিল? এবং করোনারি কপাটিকার আরেকটা নাম কিন্তু থিবেসিয়ান কপাটিকা। এখানে একটা ছক আছে তোমার বইয়ে, সেই ছকটা তুমি অবশ্যই 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 পড়ে ফেলবা, ছকটা পড়া খুবই 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 গুরুত্বপূর্ণ। আচ্ছা রাইট, এটা হচ্ছে তোমার 6 উইকস, 6 সপ্তাহ থেকে। 6 সপ্তাহের পর থেকে মূলত আমাদের ভ্রূণদেহে হৃদস্পন্দনটা শুরু হয়। একজন ডাক্তার যখন আসলে চেক করে যে বেবিটা আসলে কি অবস্থায় আছে, তখন মূলত যখন 6 উইকস ক্রস করে তখন বুঝতে পারে যে সেই বেবিটা হৃদস্পন্দন হয়েছে, মানে সেই বেবিটা আসলে হৃদস্পন্দনটা শুরু হয়ে গেছে। বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। অ্যান্ড বাইকাসপিড কপাটিকা আরেকটা নাম হচ্ছে, আমরা মনে রাখবো যে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকে, যেহেতু ম কথাটা আছে এখানে হচ্ছে মাইট্রাল, মাইট্রাল কপাটিকা, মাইট্রাল কপাটিকা, রাইট। আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলো মোটামুটি ভালোভাবে মনে থাকবে। এবার আমাকে বলো যে পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে এসএ নোডের আচ্ছা আমি উত্তর বলে দিছি, সরি। এখানে তোমরা মনে রাখবা যে এসএ নোডকে মূলত প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এসএ নোডকে কি বলা হয় বলো? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। আমি অ্যান্সারই বলে দিছি, এই জন্য আর লিখলাম না। আচ্ছা, এরপরে আমাদের কি কি জানা লাগবে? হ্যাঁ বলো, আমাদের দেহের সব থেকে বৃহত্তম ধমনী কোনটা? আমরা কিন্তু পড়েছিলাম ব্লাড যখন সার্কুলেশন শিখেছিলাম তখন, বৃহত্তম ধমনী কোনটা?
সেই বৃহত্তম ধমনীটা দিয়ে কিন্তু আসলে ব্লাডটা সারা দেহে ছড়ায় যায়। হ্যাঁ, আমরা কিন্তু এটা পড়েছিলাম। বলো তো কোনটা বৃহত্তম ধমনী, কোনটা? আচ্ছা, মানুষের হৃৎপিণ্ডে কি সাইনাস ভেনোসাস আছে? বলো তো। ডেফিনেটলি নাই, মানুষের হৃৎপিণ্ডে কোনো সাইনাস ভেনোসাস নাই ভাই, এটা ভুল করেও মনে করো না। মানুষের হৃৎপিণ্ডে এরকম কিছু আমরা পড়ি নাই, সাইনাস ভেনোসাস কিচ্ছু নাই। বলো, কার্ডিয়াক চক্রের সময়কাল কত? কার্ডিয়াক চক্রের সময়কাল কত বলো তো আমাকে, যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আমি কিন্তু কমেন্ট দেখতেছি সবার, বলেন কার্ডিয়াক চক্রের সময়কাল কত? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আপু কার্ডিক চক্রটা আসলে কি? এটা হচ্ছে তোমার আসলে হৃদচক্র। মানে তোমার একবার হৃদস্পন্দনটা আসলে একবার সম্পন্ন করতে, যে এই হৃদপিণ্ডটা যে সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, মানে সংকুচিত হয়, প্রসারিত হয়, একবার সংকুচিত এবং একবার প্রসারিত হওয়াটাকে মূলত কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলা হচ্ছে। এবং এটার পরিমাণটা হচ্ছে তোমার, আমরা যদি একটু চিন্তা করি যে এটা 1 মিনিটে মানে 60 সেকেন্ড, এটা 75 বার মূলত এটা হৃদস্পন্দনটা হতে পারে। এবং ওই জন্য হচ্ছে এটাকে আমরা বলবো এরকম যে এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে কার্ডিয়াক চক্রের সময়কাল আমরা পাচ্ছি 0.8 সেকেন্ড। এখান থেকে একটা ছক আছে, এই ছকটা তোমার জন্য জানা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো, ভেন্ট্রিকলের ডায়াস্টলকে কি বলে? ভেন্ট্রিকলের ডায়াস্টল লাভ নাকি ডাব বলো তো? জানি তোমরা সবাই এটা পারবা, ডেফিনেটলি ইটস ডাব। বতে হচ্ছে ভেন্ট্রিকল, ডতে হচ্ছে ডায়াস্টল, এটা মনে না রাখার কিছু নাই। আর ভেন্ট্রিকলের সিস্টল হলে সেটা হবে লাভ। আচ্ছা, এগুলো আশা করি তোমরা সবাই পারতেছো। এরপরে এই যে 0.8 সেকেন্ড আছে, এখানে আমরা একটু ভাগ করব, এবং এই ভাগটা পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। চলো এটা জানি। আমি যদি চিন্তা করি যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, আমি একটা ছক আঁকাই, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। ওকে, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আমি দেখলাম, এবং এখানে এটা হচ্ছে তোমার ডায়াস্টল সিস্টল। ডায়াস্টল সিস্টল কিভাবে মনে রাখবো? অ্যাট্রিয়ামের সিস্টলে হচ্ছে সব থেকে অল্প পরিমাণ সময় লাগে, সেটা হচ্ছে 0.1। তাহলে টোটাল কিন্তু ছিল 0.8, 0.1 থেকে 0.8 বাদ দাও, 0.7 হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের ডায়াস্টল। আবার ভেন্ট্রিকলের সিস্টলে হচ্ছে 0.3, তাহলে 0.8 থেকে 0.3 বাদ দাও, কত থাকে? 0.5। তাহলে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় লাগতেছে কত বলো? 0.5। তো এইভাবে করে আমি মনে রাখতাম ইজিলি। অনেকে অনেকভাবে মনে রাখে, বাট আমি এমনি মনে রাখতাম যে সিস্টলের মধ্যে সবসময় সময় কম লাগে, সংকুচিত হওয়ার সময়টা প্রচন্ড পরিমাণে কম লাগে, এবং যখন অ্যাট্রিয়ামের সিস্টল তখন অনেক কম, 0.1, এবং যখন ভেন্ট্রিকলের সিস্টল তখন হচ্ছে সেটা 0.3, এবং আমরা 0.8 থেকে বাদ দিয়ে বাকিটা পেয়ে যাব। আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার বলো, আচ্ছা মায়োজেনিক নিয়ন্ত্রণ কথাটার মানে কি বলো তো? মায়োজেনিক নিয়ন্ত্রণ, তৃপ্তি কোয়েশ্চেন করেছে যে আপু মায়োজেনিক নিয়ন্ত্রণ শব্দটা জিনিসটা মানে কি? আচ্ছা, তো মায়োজেনিক নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের যে হার্ট আছে, এটা যদি কোনো উদ্দীপনা ছাড়া, তুমি কোনো উদ্দীপ্ত করছো না হার্টটাকে, উদ্দীপনা ছাড়া যদি এই আমাদের হার্টটা যদি নিজে নিজে পাম্পিং করতে পারে, আমরা জানি আমাদের হার্ট কিন্তু পাম্পিং মেশিন বলা হয়, কারণ এটা প্রতিদিন প্রচুর পরিমাণ রক্ত হচ্ছে পাম্প করে সারা দেহে সরায় দেয়। এবং এই যে আমাদের পাম্পিং মেশিনটা আছে আমাদের হার্টটা, এটাতে মায়োজেনিক নিয়ন্ত্রণ হয়, কারণ হচ্ছে এখানে তোমার বাইরে থেকে কোনো উদ্দীপনা ছাড়াই এটা স্বয়ংক্রিয়ভাবে মূলত এই হার্টটাকে পাম্পিং করতে পারে, এটা হচ্ছে তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণ। এবং এটার জন্য কিছু জাংশনাল টিস্যু লাগে, যেগুলো হচ্ছে মূলত এই মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য কাজ করে। যেমন তোমার আছে SAN, সাইনোএট্রিয়াল নোড, যেটাকে বলা হচ্ছে তোমার প্রাকৃতিক পেসমেকার। তারপর আছে হচ্ছে তোমার AVN, আরো আছে অনেকগুলো আছে, যেমন হচ্ছে কি কি আছে আরো। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে SAN এবং AVN আছে, এরা মানে SAN থেকে AVN এর মধ্যে এই যে উদ্দীপনাটা আসলে আসে, এই উদ্দীপনাটা বা তড়িৎ উদ্দীপনা যেটা, এটা আসতে একটু নির্দিষ্ট সময় লাগে। এই সময়টা হচ্ছে তোমার 0.3 সেকেন্ড। এটা পরীক্ষা আসতে পারে যে সাইনোএট্রিয়াল নোড থেকে যে তোমার ইয়েটা আছে, উদ্দীপনা পরিবহনটা হয়, সেই উদ্দীপনা পরিবহনটা এই AVN এ আসতে আসলে কতটুকু সময় নেয়? 0.3 সেকেন্ড সময় নেয়। এই সংখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করেন আপনারা।
এখানে বান্ডেল অফ হিজ, তারপরে হচ্ছে পারকিজি তন্তু, এগুলো আছে। এগুলো কিন্তু তোমার মূলত এরকম জাংশনাল টিস্যু হিসেবে কাজ করে থাকে। 4টা মূলত কাজ করে টোটাল। তো এখানে তোমার যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মনে রাখবা, ফার্স্ট হচ্ছে এসএএন, পরে এভিএন, তারপর হচ্ছে তোমার বান্ডেল, তারপর হচ্ছে তোমার পারকিজি তন্তু যেটা সেটা। তো এই সিরিয়ালটা আশা করি তোমাদের সবার একটু মনে থাকবে। আচ্ছা আমাকে বলো তো যে এরপরে হচ্ছে তোমাদেরকে যে কোয়েশ্চেনটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে, হ্যাঁ বলো যে মানুষের যে রক্তচাপ, মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলে? বলেন তো যে মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলে? এটা আমি কোনো অপশন দিব না, আশা করি তোমরা এটা পারবা। আমাকে খুব দ্রুত কমেন্ট করে জানাও যে মানুষের রক্তচাপের যন্ত্রটাকে কি বলে। আচ্ছা সুপ্তি মিথি বলেছে আপু, আপনি বলতেছে আমাদের। হ্যাঁ এটা হচ্ছে আদরের বলা। মাঝে মধ্যে আমার একটা টিচার ছিল, আমার খুব ফেভারিট একটা মিস ছিলেন, তিনি আমাকে হচ্ছে ইংরেজি পড়াইতো। মিসের নাম ছিল হচ্ছে মাসুমা মিস। মিস হয়তো কখনো এই লাইফটা দেখবে না। মাসুমা মিস হচ্ছে, আমি গার্লসে পড়েছি, জয়দেবপুর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়েছি, ওখানে আমার স্কুল লাইফ কেটেছে। তো সেখানে যে আমার মাসুমা মিস ছিল, উনি আমাকে খুব আদর করতো, খুব বেশি। এবং সবসময় মিস আমাদেরকে যখন অনেক বেশি আদর করতো, তখন মাঝে মধ্যে এসে বলতো যে আপনি তো এই কাজটা করছেন, এই কাজটা তো ভুল হয়েছে, বা আপনার এই কাজটা তো অনেক ভালো হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগতো যখন হুটহাট করে মিস আপনি করে খুব সুইট করে কথা বলতো, অনেক ভালো লাগতো। তো আমি আসলে মিসের থেকে শিখছি ওইটা, এখন আমি এটা আমার স্টুডেন্টদের উপর প্রয়োগ করতেছি। আচ্ছা, তো মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলে? তোমরা অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। এটা হচ্ছে স্ফিগ হয় নাই, না না না, একটু ঠিক করো, এটা হচ্ছে স্ফিগ, এটা হচ্ছে স্ফিগ মো নো মিটার। একজন সিগমো ম্যানোমিটার এরকম কিছু লিখছে, আমি তার উচ্চারণ করতে পারিনি। এটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার বলা হয় আমাদের এই রক্তচাপ মাপার যে যন্ত্র, এটা হচ্ছে তোমার স্ফিগমো ম্যানোমিটার। আশা করি তোমাদের এই ইনফরমেশনটা একটু মাথায় থাকবে, তোমরা মনে রাখতে পারবা। আর আমাদের আর এগুলো হচ্ছে এগুলো ইনফরমেশনগুলো মনে রেখো। এরপর এখান থেকে আর কি কি জানা লাগবে তোমাদের? আচ্ছা তোমরা তো জানো যে মানুষের রক্ত সংবহন তন্ত্রটা বদ্ধ ধরনের, আশা করি তোমরা এটা সবাই জানো, এবং দ্বিচক্রীয় সংবহন হয়। ওকে 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 এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের করোনারি হৃদরোগের অপর নাম কি? খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানান যারা হচ্ছে আপনারা এটা পারবেন যে করোনারি হৃদরোগের অপর নাম কি, তারা খুবই অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করছেন। করোনারি হৃদরোগের অপর নাম কি? জানান তো আমাকে খুব ফাস্ট যে করোনারি হৃদরোগের অপর নাম কি। যারা আমাকে ঠিক করে জানাতে পারবেন তারা খুব অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেছেন। দেখি তো কেউ জানাতে পারতেছে কিনা আমাকে এটা, যে করোনারি হৃদরোগের অপর নাম কি? আচ্ছা মিথিলা ফারজানা, হ্যাঁ আমরা আরেকটা গান তো শুনবো, কিন্তু সেটা শেষের দিকে, একদম শেষে, ক্লাসের শেষের দিকে আমরা হচ্ছে আরেকটা গান শুনবো, সমস্যা নেই সমস্যা নেই, শোনাবো, গান শোনাবো আজকে। তোমরা ক্লাসটা একটু মন দিয়ে করো বাবা, ক্লাসটা করেন। করোনারি হৃদরোগের অপর নাম কি বলো? আচ্ছা একটা মজার ঘটনা শেয়ার করি। লাস্ট ডেতে যখন আমি তোমাদের ক্লাস নিলাম, নেওয়ার পর হচ্ছে আমার আব্বু আমার ক্লাস দেখতেছিল বসে বসে। তো আমি হচ্ছে ক্লাসে এরকম তোমাদেরকে বলতেছিলাম যে তোমরা পড়াশোনা করবে অনেক ভালো করে, তারপর আপনি আপনি করে বলতেছিলাম। আমার আব্বু আমাকে বলতেছে ডেকে নিয়ে যে তুই যে এত বেশি উপদেশ দিচ্ছিস স্টুডেন্টদেরকে, তুই তুই নিজে পড়াশোনা করস। দ্যাট ওয়াজ ভেরি ইনসাল্টিং। অ্যান্ড অলসো আব্বু অনেক আদর করে বলছে, যদি ইনসাল্টিং বলা যায় না। তো এটা খুব মজার ব্যাপার। আমার আব্বু আমার ক্লাসগুলো দেখে মাঝে মধ্যে, অ্যান্ড দেখে খুব প্রাউড ফিল করে যে আমার যে স্টুডেন্ট আছে তারা এত মন দিয়ে ক্লাস করতে, অ্যাটেন্টিভলি ক্লাস করে। আমার আব্বুর ধারণা ছিল যে অনলাইনে যদি আমরা ক্লাস নিই তাহলে হচ্ছে ক্লাসগুলো আসলে স্টুডেন্টরা কেউ করবে না। ক্লাস মানে হচ্ছে আমরা মানে একদম সবার সামনে থেকে অফলাইনে ক্লাস, যেটা ওটা হচ্ছে আমার আব্বুর চিন্তা করতো। তো এখন হচ্ছে আমার আব্বু খুব সাপোর্ট করে ব্যাপারটাকে, যে না এখানে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করে। অ্যান্ড আমার আব্বুকে যখন আমি বলি যে টানা একসাথে 1000-2000 স্টুডেন্ট ক্লাস করতেছে, আব্বু পুরো লিটারালি অবাক হয়ে গেছে। অ্যান্ড যখন এটা নিজের চোখে দেখছে, তখন তো আব্বু প্রত্যেকদিন লিটারালি বন্ধু পাঠশালার প্রত্যেকটা ক্লাস দেখে, আমারগুলোও দেখে। অ্যান্ড
প্রত্যেকটা ভাইয়ের ক্লাসে দেখে, আপুর ক্লাসগুলো দেখে, দেখে দেখে আমাকে বলে যে ওদের ক্লাসগুলো দেখ, বা এরকম ওদের ক্লাসগুলোতে আসলে আরো মানে আমাদের যারা ইনস্ট্রাক্টর ছিল, আমি যখন ইনস্ট্রাক্টর ছিলাম না এখানকার, তখন আমি প্রচুর ক্লাস দেখতাম হচ্ছে কাব্য ভাইয়া আর এ আর রহমান ভাইয়ার, প্রচুর দেখতাম তখন। ওই টাইম যখন আমি টেনএমসি ক্লাস নিতাম তখন আমি দেখতাম ভাইয়াদের ক্লাস, এবং ওই টাইমে আই রিয়েলি ফেল্ট যে ভাইয়াদের ক্লাসগুলোতে আসলে লিটারেলি এক একটা ক্লাসে 11,000 12,000 স্টুডেন্ট ক্লাসগুলো করতেছে। যদিও সেম ভাবে টেনএমএসেও করা হতো, বাট তারপর আমার কাছে খুব ভালো লাগতো যে প্রত্যেকটা ক্লাস এত সুন্দরভাবে করা হতো, মানে আমার খুব ভালো লাগতো। ইটস নট লাইক মানে কম্পেয়ার তো একদমই করা যায় না, বাট ভাইয়ারা আসলে অনেক বেশি ডেডিকেশন নিয়ে ক্লাসগুলো নিত। অনেস্টলি আমার এত বেশি ভালো লাগতো, তখন থেকে আমার আব্বুর একদম ফেভারিট হয়ে গেছিল বন্দি পাঠশালা সবকিছু। এরপর তো এখন আমি তোমাদের ক্লাস নেই টুকটাক, অ্যান্ড আমি চেষ্টা করি তোমাদের জন্য মোটামুটি লেভেলে নেয়ার, বাট এখনো ওই লেভেলে হয় নাই, যদিও মোটামুটি হচ্ছে। আশা করি আরো ভালো ভালো ক্লাস নিতে পারবো যদি তোমরা এত ভদ্র বাচ্চা হয়ে থাকো তাহলে, বাট আপনারা যদি অভদ্র হয়ে যান তাহলে তো নিব না। করোনারি হৃদরোগের অপর নাম কি বলেন আমাকে, জানান তো করোনারি হৃদরোগের অপর নাম কি? হ্যাঁ তামিম ঠিক বলছো, ইস্কেমিয়া। বাহ, তামিমের প্রিপারেশন তো বেশ জোস। ইস্কেমিয়া এটা হচ্ছে করোনারি হৃদরোগের অপর নাম, এটা হচ্ছে ইস্কেমিয়া। ভেরি গুড তামিম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যা যা জানবো সেটা হচ্ছে আমাদের যে হার্ট অ্যাটাক আছে, হার্ট অ্যাটাকের আরেকটা নাম আছে, ওটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই ইনফরমেশনটা আমরা আশা করি সবাই জানি। আমাদের এনজাইনা বা বুকে ব্যথা আরেকটা নাম হচ্ছে এনজাইনা পেক্টোরিস। আমাদের বুকের দিককার যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে পেক্টোরাল এরিয়া, এবং পেক্টোরাল এরিয়াতে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে তোমার এনজাইনা পেক্টোরিস বলা হয় ওইটাকে। এটা মোটামুটি আমরা আশা করি সবাই জানি। আর হার্ট অ্যাটাকের আগে আগে হচ্ছে বুকে ব্যথাটা হয়, মানে এনজাইনাটা কিন্তু হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ, এটা একটু মনে রাখার চেষ্টা করো। তোমাদের নতুন বইয়ে একটা নতুন জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে তোমাদের স্ট্রোক। হ্যাঁ, আমাদের যে স্ট্রোকটা হয়, হার্ট অ্যাটাকটা হয় এবং স্ট্রোক, এই দুটোর মধ্যে পার্থক্যটা দিয়ে দিচ্ছে। এমন অনেক মানুষ আছে যারা চিন্তা করে যে স্ট্রোকটা মনে হয় হার্ট রিলেটেড কিছু, না, পুরো ভুল। হার্ট অ্যাটাকটা হচ্ছে আমাদের যে মানে আমাদের হার্ট রিলেটেড ব্যাপার, এবং স্ট্রোকটা হচ্ছে মস্তিষ্ক রিলেটেড ব্যাপার। হ্যাঁ, হার্টটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের করোনারি ধমনির ভিতরে যদি আসলে কোনো ব্লকেজ তৈরি হয়, আর স্ট্রোকটা হচ্ছে মস্তিষ্কে রক্ত সংবহনকারী কোনো একটা ধমনির মধ্যে যদি আসলে কোনো ব্লকেজ সৃষ্টি হয়, তাহলে সেটা হচ্ছে তোমার কি বলো, মানে ব্লক হয়ে যায়, রক্ত তঞ্চন হয়ে যায়, এবং তখন হচ্ছে তোমার ইয়ে হয়, স্ট্রোক হয়। এবং স্ট্রোকটা মূলত তোমার মস্তিষ্কে হয়। আর তোমাদের হার্টে যেটা হয় ব্লকেজের কারণে, সেটা হচ্ছে তোমার হার্ট অ্যাটাক, বা যেটাকে ডাক্তার সাহেব যারা আছে তারা হচ্ছে বলে যেটাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, তো আশা করি এই দুইটা জিনিস তোমরা পার্থক্য ধরতে পারছো। এখন আমরা যে জিনিসটা শিখবো এটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশনগুলা তোমরা আমাকে বলো যে ওকে, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায় কিসের মাধ্যমে, কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়? এটা তোমাদের নতুন বইয়ের 178 নাম্বার পেজে বোধহয় আছে, 176। তোমরা এই পুরো ছকটা, মানে এখানে যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো মনে রাখবা। এগুলো আসলে মুখস্থ করার ব্যাপার, মেমোরাইজ করার ব্যাপার, এগুলো বোঝানোর কিছু নাই। বোঝানো রিলেটেড পড়াশোনা আমরা আগে ক্লাসে করে ফেলছিলাম, এই ক্লাসে আসলে সেরকম কিছু নাই। তো ওই জন্য আমি জাস্ট বলে দিতেছি যে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করে কোন পরীক্ষার মাধ্যমে বলো তো, নির্ণয় করা যায় বলো। আচ্ছা, এটা হচ্ছে ইসিজি। হ্যাঁ, তুমি যখন তুমি ইসিজি নামটার কথা নিশ্চয়ই শুনছো, অনেক ইসিজি করার মাধ্যমে আমাদের যে হার্ট আছে, হার্টের যে প্রাথমিক যে রোগটা সেটা মূলত নির্ধারণ করা যায় বা নির্ণয় করা যায়। আচ্ছা, তোমাদের হৃৎপিণ্ডে যে রক্তনালী আছে, সেই রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা এটা তুমি বের করতে পারবা কোন চিকিৎসাটার মাধ্যমে বা কোন পরীক্ষাটার মাধ্যমে বলো তো? এটা বের করা যাবে হচ্ছে তোমার কোন পরীক্ষার মাধ্যমে, আমাকে একটু জানো যে আমাদের যে হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, এটা আমরা কোন পরীক্ষার মাধ্যমে জানতে পারবো? রাইট, এনজিওগ্রাম, একদম সঠিক উত্তর দিয়েছে তসলিমা। রাইট, হ্যাঁ এনজিওগ্রাম, রাইট এনজিওগ্রাম, করোনারি এনজিওগ্রাম। এবার বলো এমআরআই এর পূর্ণরূপ কি বলো তো? আমি জানি না এই কোয়েশ্চেনটা আমি কেন অনেক বেশি দেখছি, এই প্রশ্নটা প্রচন্ড বেশি থাকে যে এমআরআই এর পূর্ণরূপ কি। তোমরা হয়তো অলরেডি এটাতে পাইছো অনেক বেশি। এটা পূর্ণরূপ কি বলো, এটা পূর্ণরূপ কি? এবং এমআরআই এর মাধ্যমে হচ্ছে আমাদের যে হৃৎপেশিগুলো আছে, হৃৎপিণ্ডের যে পেশিগুলো আছে, এই পেশির অবস্থান নির্ণয় করা, অবস্থা আসলে কি অবস্থা এগুলো আছে এটা আমরা জানতে পারবো। এবং এটা পূর্ণ নাম কি বলতো? হ্যাঁ, ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে আমাদের এমআরআই এর পূর্ণরূপ। আচ্ছা, ওকে,
এবার আমাকে বলো যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? হৃৎপিণ্ডের অবস্থা, প্রত্যেকটা শব্দ কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, একটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা, একটা হচ্ছে ব্লকেজ আছে কিনা, একটা হচ্ছে প্রাথমিক রোগ। হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় বলেন যে হৃৎপিণ্ডের অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে? হ্যাঁ, এক্স-রে করানোর মাধ্যমে, আমাদের বুকের এক্স-রে করার মাধ্যমে মূলত আমরা হৃৎপিণ্ডের মূলত কি জানতে পারি? অবস্থা জানতে পারি। আচ্ছা, যান্ত্রিক পেসমেকারের যে তারগুলো আছে, আমি যদি যান্ত্রিক পেসমেকারটা তোমাদেরকে একটু দেখাই, তাহলে দেখো এখানে কি কি আছে জানো? এই দেখো, এখানে একটা ফার্স্ট আমাদের যান্ত্রিক যে পেসমেকার, এখানে ফার্স্ট একটা জেনারেটর থাকবে। এটা হচ্ছে আমাদের যান্ত্রিক পেসমেকার একটা জিনিস, জেনারেটর। তারপর একটা তার থাকবে, এই যে লিড, এটা হচ্ছে তোমার তার, এটাকে বলা হচ্ছে তোমার লিড। হ্যাঁ, একটা তার থাকতেছে, এবং এই যে প্রান্তটা আছে, সূচারু প্রান্ত বা শীর্ষে, এইটাকে বলা হবে ইলেকট্রোড। এখানে কিছু সেন্সর থাকবে। এই জিনিসগুলো কেন বললাম? কারণ পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে যান্ত্রিক পেসমেকারের মধ্যে কোনটা নাই। তিনটা জিনিস মাস্ট আছে। একটা হচ্ছে জেনারেটর আছে, তারটাকে বলা হচ্ছে তোমার লিড, এবং এটার যে সেন্সরগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রোড। তিনটা জিনিস কিন্তু অবশ্যই আছে। এই তিনটা জিনিস একটু কষ্ট করে হলেও মনে রাখার চেষ্টা করো তোমরা। এই তো। আর ওপেন হার্ট সার্জারি আসলে যদি আমরা একটু বলি, তাহলে এটা 3 উপায়ে করা যায়: অন পাম্প, অফ পাম্প এবং রোবট সহযোগী সার্জারি। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে নিচের কোনটা ওপেন হার্ট সার্জারি আর সার্জারির অন্তর্ভুক্ত নয়, বা কোনটা হচ্ছে কোনটা উপায় না। যে তিনটা আছে এই তিনটার বাইরে যেটা অপশন থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। হেডলাইনগুলো মনে রাখো একটু কাইন্ডলি তোমরা। ওকে, আচ্ছা বলো তো, ধমনীর লুমেন কত পার্সেন্ট সংকীর্ণ হলে অস্থির অ্যানজাইনা ত্বরান্বিত হয়? এটা আমরা পড়েছিলাম, আশা করি তোমরা সবাই জানো। এটা করোনারি বাইপাস সার্জারিতে আমরা পড়ছিলাম 90 থেকে 99%। হ্যাঁ, এই সংখ্যাটা যখনই আমরা দেখব তখনই আমরা অস্থির এনজাইনা এই কথাটা মনে রাখবো। 90 থেকে 99% এই কথাটা যেখানে আমরা দেখবো সেখানে আমরা অস্থির এনজাইনা এই কথাটা কিন্তু মনে রাখবো। আচ্ছা, হুম, আচ্ছা। সো মোটামুটি আমরা রোগগুলো সম্পর্কে জানলাম, আমরা ব্লাড সার্কুলেশন সম্পর্কে কম বেশি আইডিয়া নিলাম, এবং আগের যদি ক্লাসটা তোমরা প্রপারলি করে থাকো তাহলে আমরা আগের ক্লাসেও কিন্তু বেশ কিছু ইনফরমেশন জেনেছিলাম, যেগুলো নিয়ে আসলে, এবং ওই ক্লাসটা তোমরা যারা দেখে আসছো এবং যারা এই ক্লাসটাও দেখলা, তাদের আশা করি ব্লাড এন্ড সার্কুলেশনের পুরো বইটা মানে পুরো অধ্যায়টা নিয়ে একটা কমপ্লিট একটা আইডিয়া হয়ে গেছে। সো ব্লাড এন্ড সার্কুলেশন মোটামুটি আমরা আজকে এখানে শেষ করলাম। কিন্তু এরপরও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় তোমাদের বুঝতে প্রবলেম হয়, তাহলে ডেফিনেটলি আমাকে জানাও, আমি ট্রাই করবো হচ্ছে সেটা সলভ করে দেওয়ার। আচ্ছা, সো ফাইনালি যাওয়ার আগে হচ্ছে একটা ছোট্ট গান করে যাই, গানটা শেষ করে তারপর হচ্ছে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। আমি একটু কমেন্টটা চেক করবো তোমাদের। তারপর আজকে ক্লাসটা প্রচন্ড ইনফর্মাল ছিল, আমি নিজে ক্লাসটা করিয়ে বুঝতে পারছি। আমি হচ্ছে আমার ক্লাসে তোমাদের কমেন্ট তো পড়ি না, কারণ আমার কাছে মনে হয় ক্লাসে কমেন্ট পড়লে তোমরা অনেক বেশি বিরক্ত হও। এখন ভাল লাগতেছে, কিন্তু যখন যারা রেকর্ডেড ক্লাসগুলো করবে তাদের জন্য এটা খুবই বিরক্তিকর হয়ে যায়। আমি নিজেও দেখছি এটা, অ্যান্ড এটার জন্য আসলে আমি এই কাজটা একদমই করি না। ওকে, MST তানজিলা, রাইট। আচ্ছা, ইমন আছে, সাব্বির আছে, শুভ আছে, মুস্তাফিজুর আছে, আরাফাত আজমল আছে। আচ্ছা, গান পুরাটা গাইতে হবে। ওকে, গাওয়াই যায় একটা গান। আমি হচ্ছে এমন একটা গান গাবো যেটা হচ্ছে তোমরা কেউ পছন্দ করবা না, কিন্তু এটা আমি অনেক বেশি গুনগুন করতাম তখন, আমি অনেক ছোট ছিলাম, ওই জন্য আমি এই গানটা অনেক গাইতাম। কেউ হাইশো না, তারও আমি এটা লিরিক্সটা বের করি, কারণ হচ্ছে গানটা আমি ভুলে গেছি, এখনই গাইতেছি। হ্যাঁ, আমি এটা মনে হয় 1 বছর পর আজকে গাবো। আমি এটা নিয়ে কোনো প্রিপারেশন নাই, জাস্ট গিয়ে ফেলি। জাজ করো না কেউ, তোমাদের আপু তোমাদেরকে ফ্যামিলি ভাইবা টেবা গান টান গাইতেছে, তোমরা জাজ টাজ করে উল্টায় ফেলো না যে বেসুরো গলা গান কি গাইতেছে এগুলো হ্যান ত্যান, এগুলো বললে বকা দিব সবাইকে। আচ্ছা, ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী,
কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, মনে বেজে ওঠে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি, সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, তার একলা রাতে রাস কারাতেও রাখছে জড়িয়ে, সাজনা লা 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 লা, সাজনা লা 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 লা। জোনাকি শুনছো নাকি, ওই জলে নিভে বলে চাই, ডানাতে কেন মন খারাপ, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। জোনাকি শুনছো নাকি, ওই জলে নিভে বলে চাই, ডানাতে কেন মন খারাপ, লিখে পাঠিয়েছি তোমার পাড়ায়। বলি বৃষ্টি দিনে অলক্ষণে ঝোড়ো হাওয়াতে, আর লালচে রাতে রাস কারাতে ভিজতে যাওয়াতে, সাজনা হা 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 লা 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 লা। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, মনে বেজে ওঠে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি, সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, লা 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 হা 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 হা। ওকে, সো ফাইনালি গান শেষ। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কখনো গান টান শুনতে চাইবা না। সবাইকে আবারও 100K মানুষ জয়েন করার জন্য, মেম্বার্স জয়েন করার জন্য সবাইকে আবারও কনগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা পেশেন্সের সাথে পুরোটা ক্লাস করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, অ্যান্ড নেক্সট ক্লাসে সবার সাথে আমার দেখা হচ্ছে আবার।